সো সরলরেখার আমরা বলতে পারো শেষ চ্যাপ্টারে আসছি। তো এখন পর্যন্ত কি কি পড়ছি সেটা চলো প্রথমে 2-3 মিনিট একটু রিভিউ করি। যেমন আমরা যখন 3.1 পড়ি সেখানে আমরা আসলে কি শিখছি, সেখানে আমরা বেসিক্যালি এই যে জ্যামিতির সাথে বীজগণিতকে কিভাবে আসলে কম্বাইন করা হয় সেটা দেখছিলাম। সেখানে আমরা কি করছি, আমরা একটা বিন্দুকে কিভাবে স্থানাঙ্ক জ্যামিতিতে তার অবস্থানটা চিহ্নিত করা হয়, ভুজ কোটির মাধ্যমে কিভাবে তার অবস্থান চিহ্নিত করে সেটা দেখছি, যেটাকে বলা হয় কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এরপরে সেম বিন্দুটার অবস্থানই চাইলে আমরা কিভাবে করতে পারি, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় নির্ণয় করতে পারি। তখন আমাদের আর থিটা দরকার হইতো। সো এরপরে আমরা শিখছিলাম 3.1 কিভাবে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার একটা বিন্দু দেওয়া থাকলে সেই বিন্দুটাকে কিভাবে পোলারে কনভার্ট করতে হয়, আবার পোলারে যদি দেওয়া থাকে সেটাকে কিভাবে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার বিন্দুতে কনভার্ট করতে হয়। তারপরে আমরা বিভিন্ন কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার সমীকরণ দেখছি, আবার সেগুলাকে আবার কি করছি, আমরা পোলারে কনভার্ট করা শিখছি, কস থিটা সাইন থিটা এভাবে কিন্তু পোলার কার্টেসিয়ান এই ইকুয়েশন গুলাতে কনভার্ট করা শিখছি, এবং কিভাবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার ইকুয়েশনকে কার্টেসিয়ানে নেয়, কার্টেসিয়ানটাকে পোলারে নেয়, এগুলো দেখছি। আর কিছু বেসিক কিছু ম্যাথ করছিলাম যেগুলো 9-10 ছিল, তোমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে ছিল। দেন 3.2 ছিল। সো 3.2 তে আমরা আসলে কি আলোচনা করছি, 3.2 তে আমাদের ছিল যে দুইটা বিন্দু দেওয়া থাকতো, বলতো যে কি তাদের এই দুইটা বিন্দুর মাঝখানে এমন একটা বিন্দুর কথা বলতো যে বিন্দুটা ধরো M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত হইলো, তাহলে এই মাঝখানে বিন্দুর স্থানাঙ্ক কত, এটা যদি 3.2 হয়, এটা যদি 4.5 হয়, তাহলে এই মাঝখানেরটা কত হবে। তো এইভাবে আমরা বিভিন্ন অন্তর্বিভক্তকারী বিন্দু বের করা শিখছিলাম। এরপর দুইটা বিন্দুকে যোগ করলে যে সরলরেখা হয়, সেই সরলরেখার বাইরের যদি কোনো বিন্দু বের করতে হইতো সেটাও আমরা বের করা শিখছিলাম। তো বাইরের বিন্দুটাকে আমরা বলতাম বহির্বিভক্তকারী বিন্দু, সেগুলো বের করা শিখছিলাম। তো মোটামুটি অন্তর্বিভক্তকারী বিন্দু, বহির্বিভক্তকারী বিন্দু, এগুলাকে সেন্টার করে আমাদের আরো কিছু ছোট ছোট অ্যাডিশনাল থিওরি প্লাস ছোট ছোট ম্যাথ ছিল। সো ওগুলো আমরা 3.2 তে দেখছি। এরপরে 3.3 যখন করি আমরা সেখানে বিভিন্ন ধরনের ক্ষেত্রফল বের করা শিখছিলাম। কিভাবে আমাদের কাছে ধরো 3টা পয়েন্ট দিল, 3টা বিন্দু দিলে অবশ্যই কি হবে, 3টা বিন্দুকে যোগ করলে একটা ত্রিভুজ পাওয়া যাবে। সো ধরো একটা যদি 1-2 বিন্দু হয়, একটা যদি 3-4 বিন্দু হয়, একটা যদি 5-6 বিন্দু হয়, তাহলে এই 3টা বিন্দুকে নিয়ে যে ত্রিভুজটা গঠিত হবে সেই ত্রিভুজের মাঝখানে ক্ষেত্রফল, মাঝখানে কি পরিমাণ জায়গা আছে সেটা বের করা শিখছিলাম নির্ণায়কের মাধ্যমে, অথবা হাফ ইন্টু x1 x2 x3, আমরা ফর্মুলাগুলো জানি। এবার যদি 4টা বিন্দু থাকে কিভাবে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হয়, কখন ক্ষেত্রফল 0 হয়, এই বিভিন্ন ধরনের কন্ডিশন আমরা দেখছি, এবং ম্যাথগুলো কিভাবে করতে হয় 3.3 তে দেখছি। 3.4 এ আমরা বেসিক্যালি সঞ্চার পথের সমীকরণ দেখছিলাম। সঞ্চার পথের সমীকরণ হচ্ছে আমরা বলছিলাম চলার পথ, যেমন একটা বিন্দু আসলে ঠিক কোন পথে চলবে সেই ইকুয়েশনটা আসলে কি হবে। ধর আমি যদি বলি একটা বিন্দু ঠিক এইভাবে চলবে, তার বেসিক্যালি সেই বিন্দুটা বেসিক্যালি কি বৃত্ত হিসেবে পরিভ্রমণ করতেছে। তাহলে একটা বিন্দু যদি বৃত্ত হিসেবে চলে, বৃত্ত হিসেবে তার চলার পথটা যদি বৃত্তাকার হয়, তখন ওই বিন্দুটার ইকুয়েশন কি হবে, তার সমীকরণ কি হবে, এটাকে বলা হয় যদি বৃত্ত হিসেবে চলাফেরা করে তখন হয়তো বা তার ইকুয়েশনটা এরকম হবে, x² + y² = r²। সো এই জিনিসগুলো বের করাটা আমরা শিখছিলাম। একটা বিন্দুর বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকতো, ওই কন্ডিশনের সাহায্যে আমরা বের করতাম তাহলে বিন্দুটা ঠিক কোন পথে চলাফেরা করবে। সে কি বৃত্তাকার পথে চলাফেরা করবে, নাকি সরল রৈখিক পথে চলাফেরা করবে, নাকি সে পরাবৃত্তাকার পথে চলাফেরা করবে, নাকি অধিবৃত্ত, ঠিক কোন পথে চলাফেরা করবে। ঠিক আছে, এবং ওই ইকুয়েশন গুলো আমরা বের করা শিখছি 3.4 এ। মেইন আলোচনা শুরু হয়েছে আমাদের 3.5 থেকে, যেখান থেকে আমাদের সব এক্সামে মেইনলি কোশ্চেন গুলো যেখান থেকে আসে সেখান থেকে। সো 3.5 এ আমরা আসলে পরিচিত হয়েছি কার সাথে, বিভিন্ন ধরনের সরল রেখা সমীকরণের সাথে, যেখানে আমরা বলছি একটা সরল রেখাই আমরা কত ভাবে আসলে প্রকাশ করতে পারি একে। এই একই সরলরেখা তোমাকে ইনফরমেশন, তোমাকে আসলে কোন ধরনের ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটার উপর বেস করে কিন্তু তুমি তাকে বিভিন্ন চেহারা বা বিভিন্ন রূপে তুমি তাকে প্রকাশ করতে পারো। যদি আমি তাকে দুইটা কর্নার পয়েন্ট দিয়ে বলি যে এই পয়েন্টটা হচ্ছে 1-2, এই পয়েন্টটা হচ্ছে 3-4, তাহলে এরকম যদি দুইটা পয়েন্ট থাকে আর এই দুইটা পয়েন্টকে কানেক্ট করতেছে একটা সরলরেখা যদি তোমাকে আমি দিই, তাহলে এই সরলরেখার সমীকরণটা কি হবে, তখন তুমি সরলরেখার সমীকরণ বের করতে এক স্টাইলে y - y1 / y1 - y2 এভাবে বের করতে, x - x1 / x1 - x2। আবার তোমাকে আমি সরলরেখার ঢাল দিয়ে দিলাম,
থিটা আর আর এমও দিয়ে দিলাম, এম দিয়ে দিলাম, এবং হচ্ছে গিয়ে তার ওয়াই অক্ষে সি দিয়ে দিলাম। এম আর সি দিলে তখন তুমি বের করতে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এবং কখনো কখনো এমন হইতো যে তোমাকে আমি যদি সরলরেখার অক্ষদ্বয়ের ছিদিতাংশ দিতাম, সরি এক্স অক্ষের ছিদিতাংশ ওয়াই অক্ষের ছিদিতাংশ দিতাম এ বি, তখন তুমি বলতে যে কি না তাহলে সরলরেখার ইকুয়েশনটা হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়ার বেসিসে তুমি একটা সরলরেখাকে বিভিন্নভাবে প্রকাশ করা শিখছো কোন চ্যাপ্টারে 3.5 এ। সো ওইখান থেকে তোমাদের বেসিক্যালি সরলরেখার বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো করা শুরু করছে। বাট ল্যাঙ্গুয়েজের কারণে তোমাদের অনেক সময় হয়তো বা চ্যাপ্টারের ম্যাথগুলো কিছুটা কঠিন মনে হইতে পারে, বাট যদি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারো সরলরেখা চ্যাপ্টারের ম্যাথগুলো অনেক ইজি, আই বেট। দেন আমরা বিভিন্ন ধরনের সরলরেখার ইকুয়েশন গুলো দেখি, সেগুলো তোমরা অলরেডি জানো। এরপরে 3.6 এ আমরা আসলে কি আলোচনা করছি, যেহেতু অলরেডি 6 শেষ। সো 6 এ আমরা আসলে একটা সরলরেখার মধ্যে আর সীমাবদ্ধ থাকলাম না, এখন আমরা দুইটা সরলরেখার আলোচনায় চলে গেছি। তো দুইটা সরলরেখা যদি থাকে তাহলে তারা অবশ্যই কোনো না কোনো জায়গায় ছেদ করবে, তখন আমরা ছেদবিন্দুটা কিভাবে বের করে, এবং এই দুইটা সরলরেখা যদি ছেদ করে তাহলে তাদের মাঝখানে একটা অবশ্যই একটা অ্যাঙ্গেল তৈরি হবে, থিটা তৈরি হবে। তাহলে এই থিটাটা কত হবে, কিভাবে এই থিটাটা বের করে সেগুলো শিখলাম, ছেদবিন্দু বের করা শিখলাম। তারপরে দেখলাম কখন দুইটা সরলরেখা সমান্তরাল হয়, কখন দুইটা সরলরেখা লম্ব হয়, এক্স্যাক্টলি এই জিনিসগুলো কিন্তু শিখছি, শর্তগুলো শিখছি। ওকে, এবং এই শর্তগুলোকে সেন্টার করে যত ধরনের ম্যাথ আসা সম্ভব আমরা কম বেশি চেষ্টা করছি সবগুলোকে টাচ করার। এরপরে কখন তিনটা সরলরেখা সমবিন্দু হয়, সমবিন্দু মানে কি তিনটা সরলরেখা একই বিন্দু দিয়ে যাচ্ছে, সো এগুলাকে নিয়েও অনেকগুলো ম্যাথ কিন্তু আমরা সলভ করার চেষ্টা করছিলাম। ঠিক আছে, সো এই পর্যন্ত ছিল আমাদের 3.6 এর আলোচনা। আমরা যত ধরনের সরলরেখা দেখছি আর কি। তো এই দুইটা সরলরেখার কে সেন্টার করে আমরা অনেক ধরনের মানে আলোচনা দেখছি, অনেক ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছি। সো এখন তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমরা 3.7 এ আর কি কি শিখতে পারি সরলরেখার মধ্যে। সরলরেখা তো অনেক কিছুই শিখলাম, তাহলে এখন আর কি কি শেখা যায় সরলরেখার মধ্যে। সো আজকে আমি বেসিক্যালি তোমাদেরকে সরলরেখার বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে পারো এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট দুইটা থিওরি, এবং ওই দুইটা থিওরি থেকে যতগুলো ম্যাথ এই বইয়ের মধ্যে পসিবল আছে আমি মোটামুটি ইম্পর্টেন্ট ম্যাথ ওগুলা করানোর চেষ্টা করব। ঠিক আছে, এবং নেক্সট ক্লাসে আমরা বাকিগুলা হয়তো বা কভার করব। সো চলো আমরা 3.7 এর থিওরি পার্টে আসি, যে আসলে কেমন ম্যাথ আসবে এবং থিওরি গুলো আসলে কি, এখানে আলোচ্য বিষয়টা কি। সো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, ধরো আমি তোমাকে একটা সরলরেখা দিলাম, এই ধরো একটা সরলরেখা, আর এখানে তোমাকে আমি একটা বিন্দু দিলাম। ওকে, ধরে নাও এই সরলরেখার ইকুয়েশনটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা তো সরলরেখার ইকুয়েশন। আর ধরো এই বিন্দুটা হচ্ছে x1, y1। এখন এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো আসে বেসিক্যালি এই সূত্রকে কেন্দ্র করে। এটা কি, কোন সূত্রটা? কোনো একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব বের করতে বলবে। এখন কথা হচ্ছে, আমি যদি তোমাকে বলি x1 y1 বিন্দু থেকে এইখানে যে সরলরেখাটা আমরা দেখতে পাচ্ছি, এই সরলরেখাটা যে দেখতে পাচ্ছি, এই সরলরেখার দূরত্ব কত, এটা যদি বলি, এখন তখন তুমি দূরত্ব আসলে ঠিক কিভাবে বের করবা? এখন তুমি কি যদি এটা বলো যে এই যে ভাই দেখেন এটা হচ্ছে এই সরলরেখার দূরত্ব, এটাও তো তাহলে দূরত্ব, এটাও তো দূরত্ব, এখন ঠিক কোন দূরত্বটা বের করতে বলতেছেন? তার মানে তোমাদের বুঝে নিতে হবে, যদি কখনো বলা হয় কোনো কোশ্চেনের মধ্যে কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোন একটা সরলরেখার দূরত্ব, তার মানে সবসময় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এক্স্যাক্টলি লম্ব দূরত্ব। দূরত্ব বলতে লম্ব দূরত্ব, কারণ অন্য দূরত্বগুলো কিন্তু অনেক ধরনের দূরত্ব হইতে পারে, বাট লম্ব দূরত্বটা হয় সবচেয়ে শর্টেস্ট, সবচেয়ে ছোট ডিস্টেন্সটাই হচ্ছে লম্ব দূরত্ব। ঠিক আছে, দেখো তুমি যদি এই দূরত্বটাও নাও, এটা কিন্তু আর লম্ব দূরত্ব হয় না, এবং এটা কিন্তু অনেক বেশি পথ অতিক্রম করতে হচ্ছে। এই সরলরেখাটা কিন্তু বড়, যেমন তোমরা ভেক্টরের মধ্যে পড়ছো নদী নৌকার অঙ্কের ক্ষেত্রে, যে তোমাকে বলা হয় ন্যূনতম সময়ে, কখনো বলা হয় ন্যূনতম দূরত্বে। যখন ন্যূনতম দূরত্বের কথা বলবে তখন কিন্তু তোমাকে লম্ব দূরত্ব অতিক্রম করতে হয়, এক্স্যাক্টলি ওইটাই করতে হয়। তখন আলফার মানটা একটু বড় করে বের হইতে হয় যেন তুমি লম্ব দূরত্বের পথ অতিক্রম করতে পারো, ঠিক না? যাই হোক, ওটা আলাদা আলোচনা। তার মানে কোন একটা বিন্দু থেকে সরলরেখার দূরত্ব বেসিক্যালি তার লম্ব দূরত্ব। তাহলে এই যে লম্ব দূরত্বটা আছে এটা আমি আসলে বের করব কিভাবে, তো সেটার ফর্মুলাটা আমরা দেখাবো এবং সেটার ম্যাথ করা শুরু করবো। ঠিক আছে, সো যদি তুমি সরলরেখাটা জানো, যে যেই সরলরেখার দূরত্বটা তোমাকে বের করতে বলা হয়েছে, যদি এই জিনিসটা তোমার জানা থাকে তাহলে তুমি লম্ব দূরত্বটা খুব ইজিলি বের করতে পারবে। কিভাবে হবে? এই যে আমার সরলরেখাটা কি ছিল, ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, তো তাহলে ফর্মুলাটা হবে তুমি এ এক্স এর জায়গায়
ভুজ বসায় দাও। ভুজ কত ছিল আমার, যেই বিন্দু থেকে দূরত্ব বের করতে বলতে ভুজ হচ্ছে x1, তো x এর জায়গায় বসায় দাও x1। b ইনটু y ছিল, তুমি y এর জায়গায় বসায় দাও b ইনটু y1। আর c c এর মতো থাকুক, তাদের মডুলাস নিবা। তাদেরকে ভাগ দিবা কি দিয়ে? তাদেরকে ভাগ দিবা রুট ওভার a স্কয়ার যোগ b স্কয়ার, অর্থাৎ x এর সহগ যোগ এই সরলরেখার x এর সহগ আর y এর সহগের স্কয়ারের রুট দিয়ে ভাগ করবা। এখান থেকে তুমি যে ভ্যালুটা পাবা সেই ভ্যালুটাই বেসিক্যালি ওই যে x1 y1 বিন্দু থেকে ax plus by plus c is equal to 0 এই সরলরেখার লম্ব দূরত্বকে রিপ্রেজেন্ট করবে। আমার কথা আশা করি বুঝতে পারছো। তো কারো যদি একটু কনফিউশনও থাকে, আমরা এখন একটা ম্যাথ দেখব, ম্যাথ দেখার সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া এক্স্যাক্টলি, আমি একটা, হ্যাঁ বলো। এখানে যে ফার্স্ট ওইটা দ্বারা ওইটাকে ভাগ করছেন কেন? এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলা প্রুফে যাচ্ছি না, প্রুফটা একটু ভেজাইল্লা আছে, আর প্রুফে যাব না কারণ হচ্ছে প্রুফ গুলা আসলে লাগবে না, সরলরেখার প্রুফ গুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো গুরুত্বই নেই। সো x1 y1 বিন্দু, দেখো এখানে একটা আমার বিন্দু আছে, সেটাকে বলতেছি x1 y1 বিন্দু। আমি চাচ্ছি ওই বিন্দু থেকে, এই বিন্দুটা থেকে আমি চাচ্ছি এই সরলরেখার উপর সরলরেখার দূরত্ব বের করতে চাচ্ছি, অর্থাৎ লম্ব দূরত্ব বের করতে চাচ্ছি। তাহলে এইখান থেকে সরলরেখার লম্ব দূরত্ব তো বেসিক্যালি এই দূরত্বটুকু না? তাহলে এই দূরত্বটুকু বের করার সূত্রটা কি হবে? এই দূরত্বটুকু বের করার সূত্র হচ্ছে এই যে আমি এখানে যেটা লিখলাম সেটা। এটা কি? ax1 plus b1 by1 plus c এর মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ যে সরলরেখার ইকুয়েশনটা তোমার কাছে আছে, ওই সরলরেখার ইকুয়েশনের মধ্যে x এর জায়গায় তুমি যেই বিন্দু থেকে দূরত্ব বের করতে বলছো ওই বিন্দুর ভুজ বসায় দিবা, y এর জায়গায় যেই বিন্দু থেকে দূরত্ব বের করতে বলছো ওই বিন্দুর কোটি বসায় দিবা। দেখো আমি x1 বসায় দিছি x এর জায়গায়, আর y1 বসায় দিছি y এর জায়গায়। তারপরে আমার এখন আর কোনো ভ্যারিয়েবলই নাই, x y ছিল ভ্যারিয়েবল, এখন ভ্যারিয়েবল না, সব বিন্দু হয়ে গেছে। তাহলে বিন্দু হয়ে গেলে তুমি একটা ভ্যালু পাবা, ঠিক আছে? এক্সাক্ট 10 20 30 যে কোনো একটা ভ্যালু পাবা। তো তুমি কিন্তু খুব সহজে তোমার ডিসটেন্সটুকু বের করতে পারবা, নির্দিষ্ট একটা বিন্দু থেকে একটা সরলরেখার মধ্যে মধ্যবর্তী দূরত্ব। এখন তোমাদের থিওরি পার্টে যাই থাকুক, আমরা চলো একটা ম্যাথ করি, তাহলে তোমাদের থিওরি আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু ক্লিয়ার হবে। খুব সিম্পল ম্যাথ নিব, কারণ হচ্ছে আমরা জাস্ট থিওরিটা বোঝার জন্য এই ম্যাথটা করতেছি, ম্যাথ করার জন্য না বা এক্সামের জন্য না। সো আমি একটা সরলরেখা দিলাম, দেখো 3,2 হচ্ছে আমার সেই বিন্দুটা। কোশ্চেন করা হয়েছে এই 3,2 থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব কত। এখন এই সরলরেখাটার সমীকরণ কি হবে? এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে 3x - 4y + 14 = 0। এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। আমাকে বলা হয়েছে 3,2 বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করতে। তাহলে এটাই হচ্ছে আমার লম্ব দূরত্বটা। তাহলে এই দূরত্বর মানটা আমার বের করতে হবে। মান বের করার ফর্মুলা কি? তাহলে আমরা 3x - 4y + 14 সমীকরণটা আবার লিখলাম। এবার x এর জায়গায় বসিয়ে দিব ভুজ, তাহলে x এর জায়গায় কত বসাবো? 3। y এর জায়গায় বসিয়ে দিব কোটি, মানে y এর জায়গায় কত বসাবো? y এর জায়গায় বসিয়ে দিব 2, তার মডুলাস নিব ডিভাইডেড বাই x এর সহগ কত? দেখো তো x এর সহগ হচ্ছে 3, y এর সহগ হচ্ছে -4, সুতরাং ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কয়ার যোগ -4 স্কয়ার। সো এখন ক্যালকুলেট করলে যে ভ্যালুটা পাবো সেটাই হবে 3,2 বিন্দু থেকে 3x - 4y + 14 = 0 এই সমীকরণের লম্ব দূরত্ব। সো ক্যালকুলেট করলে কি আসে আমরা দেখি, চলো। সো ক্যালকুলেট করলে উপরে আসবে 9 - 8 + 14 মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার 9 + 16। সো এখান থেকে আসবে হচ্ছে 9 - 8 মানে হচ্ছে 1, আর 14 মানে 15। তো 15 ডিভাইডেড বাই 25, সরি 15 ডিভাইডেড বাই 5 আসে। এই দেখো 9 আর 16 হচ্ছে 25, রুট ওভার 25 মানে হচ্ছে 5। তো 15 ডিভাইডেড বাই 5, তার মানে কাটাকাটি করলে 3, তার মানে আমরা পাইলাম কত? 3 পাইলাম অ্যান্সার। অর্থাৎ 3,2 বিন্দু থেকে 3x প্লাস এই যে এই সরলরেখার লম্ব দূরত্ব কত পাইলাম? এই সরলরেখার লম্ব দূরত্ব পাইলাম 3। এই কনসেপ্টটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের? অ্যানসার কি ভাইয়া 3 একক লিখবো না? হ্যাঁ 3 একক লিখবা, কারণ আমাকে তো আসলে কোনো কিছু বলা নাই, সেন্টিমিটার মিটার গুলো একক লিখবা। কনসেপ্টটুকু ক্লিয়ার হয়েছে সবার? জি ভাই। ওকে, ভেরি গুড। সো আমরা লম্ব দূরত্বের কনসেপ্টটুকু বুঝলাম। এটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এই চ্যাপ্টারের। এখান থেকে অনেকগুলা ম্যাথ পসিবল আর কি, মানে বোর্ড পরীক্ষায় ম্যাক্সিমাম ম্যাথ দেখা যায় এই ফর্মুলাকে ঘিরেই হয়। কিছুটা মডিফিকেশন থাকে, কিছুটা টাফ ম্যাথ আসে অনেক সময়। এখন আমরা দ্বিতীয় থিওরিতে আসি। এইবার একটু এই থিওরি থেকে ম্যাথ একটু কম আসে, বাট কিছু কিছু বোর্ডে অনেক সময় আসে, তো আমরা এটাও শিখবো। এইবার এই লম্ব দূরত্বের কনসেপ্টটাকে আমরা একটু টুইস্ট করব, টুইস্ট করলে দেখি কি হয়। সো এই হচ্ছে আমার একটা সরলরেখার ইকুয়েশন, ঠিক আছে?
এই সরলরেখার ইকুয়েশনটার নাম কি দিলাম আমি? ধরো এই সরলরেখার ইকুয়েশনটা হচ্ছে ax plus by plus c is equal to 0। এখন আমি একদম আগের ম্যাথটার মতনই আমি একটা তোমাকে বিন্দু দিচ্ছি, বিন্দু হচ্ছে x1, y1, ঠিক আছে? একদম আগের ম্যাথের মতো একটা বিন্দু দিলাম, বাট এইবার যখন আমি দূরত্ব বের করতে বলছি, এবার আমি লম্ব দূরত্ব বের করতে বলি নাই। সো এইবার এখানে হচ্ছে টুইস্টটা, যে আমি আসলে কি বের করতে বলছি তোমাকে। সো এখানে একটা জিনিস চিন্তা করো, সরি আমি অন্য কালার দিয়ে দেখাই। দেখো এখানে একটা সরলরেখার ইকুয়েশন, তোমরা গ্রিন কালারের যে স্ট্রেট লাইনটা দেখতেছো, তো এটা হচ্ছে আরেকটা স্ট্রেট লাইন তোমাদের। তো ধরো এই স্ট্রেট লাইনটার সমীকরণ ধরো কিছু একটা আছে যে a1x plus b1y plus c1 is equal to 0। এটা হচ্ছে আরেকটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। আমি তোমাকে বললাম যে তুমি এই বিন্দু থেকে এখানে যে ax plus by plus c is equal to 0 এই সরলরেখার উপর এই সরলরেখার দূরত্বটা বের করতে বলছি, বাট লম্ব দূরত্ব না। তাহলে কেমন দূরত্ব? দূরত্বটা হবে গ্রিন কালারের যে স্ট্রেট লাইনটা দেখতেছো না, এই স্ট্রেট লাইনের প্যারালালি আমার দূরত্ব বের করতে হবে। এই যে দেখো তো, এই যে ডিসটেন্সটুকু বের করব, তাহলে এটা প্যারালাল ডিসটেন্স হয়ে গেল না? হ্যাঁ, কেউ কোশ্চেন করছে কোনো? হ্যাঁ ভাইয়া, এই জিনিসটা আমরা কেন করলাম? এটার প্যারালালি কেন? এটা তো কোশ্চেন হ্যাঁ প্যারালালি করলাম কারণ কোশ্চেনে বলছে, কোশ্চেনে যদি বলে যে অমুক সরলরেখার সমান্তরালে অমুক সরলরেখার লম্ব দূরত্ব বের করো, তখন আর কি আমাকে কিভাবে করতে হবে সেটা দেখানোর জন্য আর কি। লম্ব দূরত্বই তো আমরা বেসিক্যালি বের করি, বাট কোশ্চেনে যদি লম্ব দূরত্ব না চাই, তুমি কি করবা? কোশ্চেনে এই ধরনের ম্যাথ অনেক সময় আসে, তোমাকে দুইটা ইকুয়েশন দিবে, বলবে এই যে দেখো একটা ইকুয়েশন তো আমি দিলামই, এই যে ব্ল্যাক কালার যে স্ট্রেট লাইনটা দেখতেছো এটা হচ্ছে একটা ইকুয়েশন, আর একটা বিন্দু দিলাম, যে বিন্দুটা তোমরা দেখতেছো ব্ল্যাক কালারের একটা ডট। তো এই বিন্দু থেকে এই ব্ল্যাক কালারের এই সরলরেখার দূরত্ব বের করতে বলছি, বাট লম্ব দূরত্ব না। আমি বের করতে বলছি গ্রিন কালারের যে স্ট্রেট লাইনটা দেওয়া আছে, এই স্ট্রেট লাইনের সমান্তরালে দূরত্বটা বের করতে বলছি। তাহলে দেখো তো সমান্তরাল দূরত্বটা ঠিক এরকমই হয় না? এখন এই দূরত্বটা তাহলে আমরা বের করবো কিভাবে? এটা ডিরেক্ট ফর্মুলা নাই, এটাকে তোমার কনসেপ্ট দিয়ে বের করতে হবে, এবং সেই কনসেপ্টটা তোমাদের অলরেডি আছে। কিভাবে আছে? তোমরা একটা জিনিস চিন্তা করো তো, এখানে যে কিছুটা কিছু হেলানো অবস্থায় যে স্ট্রেট লাইন দেখতেছো, এই যে ব্ল্যাক কালার যে স্ট্রেট লাইন দেখতেছো কিছুটা হেলানো অবস্থায়, এই স্ট্রেট লাইনের সমীকরণ কি তুমি বের করতে পারবা? আচ্ছা প্রথমে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, দেখো আমাকে x1 y1 বিন্দু দিল, এখান থেকে যেই হেলানো দূরত্বটা বের করতে বলা হয়েছে, এই হেলানো দূরত্ব বের করার জন্য আমি যদি দেখো তো এই বিন্দুটুকুর স্থানাঙ্কটা জেনে যাই, এই বিন্দুটুকুর স্থানাঙ্ক জেনে যাই, তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমি বের করতে পারবো না? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিন্তু বের করতে পারবো। তার মানে আমার এইখানের আরেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো আরেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য প্রথমে আমার কি করতে হবে? প্রথমে আমার দরকার এই হেলানো যে সরলরেখাটা দেখতেছো, এই সরলরেখা ইকুয়েশনটা দরকার। তো এখন সেটা আমি কিভাবে বের করতে পারবো? কারো কোনো আইডিয়া আছে যে এটা কিভাবে বের করা যায়? এই গ্রিন কালারের স্ট্রেট লাইন কিন্তু তোমাদেরকে গিভেন, মানে এটা কিন্তু দেওয়াই আছে। ভাই সমান্তরাল রেখার সমীকরণ কি একই হয় না নাকি? আরে আমি ভুলে গেছি। এক্স্যাক্টলি তুমি ভালো ধরতে পারছো। তার মানে সমান্তরাল সরলরেখার ইকুয়েশনের কনসেপ্ট দিয়ে কিন্তু আমি এই হেলানো যে ব্ল্যাক কালারের সরলরেখাটা তোমরা দেখতেছো, এই সরলরেখার ইকুয়েশনটা কিন্তু বের করতে পারবো। তোমাদের মনে আছে কিনা কোন একটা সরলরেখা যদি a1x plus b1y plus c1 is equal to 0 হয়, এখন আমি তার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে চাচ্ছি যেটা x1, y1 বিন্দুগামী। দেখো তো এই সমান্তরাল সরলরেখাটা যেটা ব্ল্যাক কালারের কিছু হেলানো অবস্থা আছে, সেটা কিন্তু গ্রিন কালারের স্ট্রেট লাইনের সাথে সমান্তরালই আছে, এবং সেটা কিন্তু x1, y1 বিন্দুগামী। তাহলে বলতো x1, y1 বিন্দুগামী এবং গ্রিন কালারের এই সরলরেখার সমান্তরাল সরলরেখার ইকুয়েশন বের করার ফর্মুলা আমরা জানি না। আমরা প্রথমে কি করব? একদম গ্রিন কালার স্ট্রেট লাইনটাই বসাই দিব, a1x plus b1y বসাই দিব ইজ ইকুয়াল টু a1 এর পরে x এর জায়গায় এই বিন্দুটার ভুজ বসাই দিব x1 plus b1 ইনটু y এর জায়গায় y1 বসাই দিব। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? এখান থেকে আমরা পেয়ে যাব এই হেলানো সরলরেখার সমীকরণটা পেয়ে যাব, ঠিক আছে? এখন দেখো, এখন প্রথমে একটা জিনিস চিন্তা করো, এই স্ট্রেট লাইনটা তো প্রথমেই দেওয়া ছিল, আর হ্যাঁ অবশ্যই। এখন দেখো আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এই হেলানো দৈর্ঘ্যটুকু বের করা। আমি একটু পরে একটা ম্যাথ করলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে, আমি আপাতত থিওরিটুকু আবার ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমার হচ্ছে এই হেলানো দূরত্বটুকু বের করা হচ্ছে আমার টার্গেট। সো ওইটা বের করার জন্য আমাকে একটা বিন্দু দেওয়া হয়েছে, বলছে এই x1 y1 বিন্দু থেকে এই গ্রিন কালারের যে স্ট্রেট লাইনটুকু দেখতেছো, এই স্ট্রেট লাইনের সমান্তরালে আমার এই ব্ল্যাক কালারের যে স্ট্রেট লাইনটা আছে না, এইটার দূরত্ব বের করতে হবে। x1 y1 বিন্দু থেকে আমার দূরত্ব নিতে হবে, দূরত্ব বের করতে হবে।
কিন্তু লম্ব দূরত্ব বেসিক্যালি এরকম হইতো, তাই না? বাট লম্ব দূরত্ব না। এখন আমাকে গ্রিন কালারের স্ট্রেট লাইনের সমান্তরালে ওই সরলরেখার দূরত্বটুকু বের করতে হবে। তাহলে সেটার জন্য বেসিক্যালি আমার কি লাগবে জানো? আমার এখানে আরেকটা বিন্দু, একটা বিন্দুর স্থানাঙ্ক আমি অলরেডি জানি, আমার এখানে আরেকটা বিন্দুর স্থানাঙ্ক লাগবে। এখন সেই বিন্দুর স্থানাঙ্কটা বের করার জন্যই বেসিক্যালি আমাকে এই হেলানো যে ব্ল্যাক কালার স্ট্রেট লাইনটা দেখতেছো তার ইকুয়েশন বের করতে হবে। এখন তার ইকুয়েশনটা আমি বের করব কিভাবে? তার ইকুয়েশন বের করার জন্য যেহেতু আমার গ্রিন কালারের স্ট্রেট লাইনটা দেওয়াই আছে এবং আমাকে বলা হয়েছে সমান্তরালে তার দূরত্ব বের করতে, তার মানে এই ব্ল্যাক কালারের যে হেলানো সরলরেখাটা আছে এই সরলরেখাটা বেসিক্যালি গ্রিন কালারের স্ট্রেট লাইনটা সমান্তরাল সরলরেখার সমীকরণ না? আর আমরা কিন্তু জানি কোনো একটা সরলরেখার সমীকরণ যদি দেওয়া থাকে তার সমান্তরাল সরলরেখার সমীকরণ কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা জানি, আমরা লাস্ট ক্লাসেই দেখছি 3.6 এ। সো গ্রিন কালার সরলরেখার ইকুয়েশনের সাহায্যে আমরা কিন্তু এই হেলানো ব্ল্যাক কালারের স্ট্রেট লাইনটা বের করতে পারবো। সো সেটা কি হবে? গ্রিন কালারটা যদি a1x + b1y + c1 = 0 হয় তাহলে তার সমান্তরাল সরলরেখার ইকুয়েশনও হবে a1x + b1y = এইবার x এর জায়গায় আমরা কি বসাবো? x1 বসাবো আর y এর জায়গায় y1 বসাবো। কারণ কি? কারণ এই সমান্তরাল সরলরেখাটা x1, y1 বিন্দুগামী। সো আমরা জানি না কোনো একটা সরলরেখার সমান্তরাল সরলরেখা যেটা x1, y1 বিন্দু দিয়ে যায় সেটার ইকুয়েশন কিভাবে বের করতে হয়? সো ওই ফর্মুলা দিয়ে আমরা এখানে কিন্তু বের করে ফেললাম, ঠিক আছে? এখানে আমরা ব্ল্যাক কালারে হেলানো সরলরেখার সমীকরণটা বের করলাম। সো এখন আমাদের কাজ কি হবে? এখন একটা জিনিস চিন্তা করো, আমি এই ব্ল্যাক কালারে হেলানো সরলরেখার সমীকরণও জানি, ধরো এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। আর কোশ্চেনে তো শুরু থেকেই আমার এই ব্ল্যাক কালার ইকুয়েশনটা দেওয়াই ছিল যেটাকে আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এখন বলো তো এই দুইটা ইকুয়েশনকে যদি তুমি বজ্র গুণন পদ্ধতিতে সলভ করো তাহলে বলো তো এই দুইটা সরলরেখার ছেদবিন্দু বের হবে না? আবার একটা জিনিস খেয়াল করো, এই দুইটা সরলরেখার ছেদবিন্দুই কিন্তু বেসিক্যালি এই বিন্দুটা, যেই বিন্দুটা আমি বের করতে চাচ্ছি। তাহলে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু যদি তুমি বের করে ফেলো, ধরো ছেদবিন্দুটা আসলো x2 আর y2, তাহলে তুমি x1 y1 বিন্দুও জানো, এই বিন্দুটাও জানো, আবার x2 y2 বিন্দুও জানো, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব তুমি বের করে ফেলতে পারবা না খুব সহজেই? বলো তো, বুঝতে হ্যাঁ পারছো? ভাই। আরেকবার একটু বলবেন? জি হ্যাঁ, স্যার। ওকে, এই তো মেজরিটি বুঝতে পারছো। হ্যাঁ, নেহাল আবার একটু খেয়াল করো, এখানে বেসিক্যালি আমার হেলানো দৈর্ঘ্যটা বের করতে হবে, বুঝতে পারছো? সো হেলানো দৈর্ঘ্য বের করার জন্য আমি চাচ্ছি কি? আমি চাচ্ছি একটা বিন্দু আমার গিভেন আছে, বলছে কি এই বিন্দু থেকে এই যে একটা সরলরেখা দেখতেছো মানে কিছুটা ফ্ল্যাট, এই ফ্ল্যাট সরলরেখাটার উপর দূরত্ব বের করতে হবে। এই বিন্দু থেকে ফ্ল্যাট সরলরেখাটার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, কিন্তু মধ্যবর্তী দূরত্বটা হবে আরেকটা সরলরেখার ইকুয়েশন দেওয়া আছে a1x + b1y + c1 = 0। এই সরলরেখার সমান্তরালে তার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। দেখো আমি যদি এই দূরত্বটুকু নিতাম এটা হয়তো তার লম্ব দূরত্ব, এবং এটা কিন্তু বের করা আমরা অলরেডি শিখে ফেলছি লম্ব দূরত্ব কিভাবে বের করা, এটা খুবই সহজ। কিন্তু এবার আমার কোশ্চেনটা যদি আরেকটু টুইস্ট করে, যেটা কিছুটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোশ্চেন, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যদি কোশ্চেন করা হয় তখন আসলে কিভাবে বের করবো? অ্যাডমিশন স্ট্যান্ডার্ড তোমাকে নিশ্চয়ই এভাবে বলবে না যে লম্ব দূরত্ব বের করবে, তাহলে সবাই পারবে, তাহলে তোমাকে জাজ করবে কিভাবে যে কে ভালো পড়ালেখা করছে? সো সেটা জাজ করার জন্য আমরা একটা কাজ করি, আমাদের এখানে বলা হয়েছে আরেকটা সরলরেখার ইকুয়েশন দেওয়া হয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে a1x + b1, আমি মার্ক করি দেখো, এই যে এইটা a1x + b1y + c1 = 0। এখন বলা হয়েছে x, এই যে দেখো x1, y1 এই বিন্দু থেকে a1x + b1y + c1 = 0 এই সরলরেখার সমান্তরালে তোমার প্রথমে যে ফ্ল্যাট যে সরলরেখাটা দেওয়া ছিল এই সরলরেখার দূরত্ব বের করতে হবে, অর্থাৎ এই দূরত্বটুকু বের করতে হবে। এখন এই দূরত্বটুকু বের করতে হলে আমি কি করতে চাচ্ছি? আমি এখানে একটা বিন্দু দেওয়া আছে, আমি চাচ্ছি এই ছেদবিন্দুটুকু বের করতে। এই যে হেলানো সরলরেখা আর এই যে ফ্ল্যাট সরলরেখা তাদের ছেদবিন্দুটা বের করতে চাচ্ছি। যদি ছেদবিন্দুটুকু বের করে ফেলতে পারি তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তো আমরা বের করতেই পারবো, x1 y1, তাহলে √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তো খুব সহজেই কিন্তু তাদের মধ্যবর্তী এই ডিসটেন্সটুকু আমি বের করে ফেলতে পারবো। তো সেটা করার জন্য আমার প্রথমে দরকার এই যে হেলানো যে সরলরেখাটা তোমরা দেখতেছো এই সরলরেখার সমীকরণটা দরকার। আর আর ফ্ল্যাট যে স্ট্রেট লাইনটা আছে এটা সমীকরণ আমাকে কোশ্চেনে দেওয়াই থাকবে। তাহলে হেলানো সরলরেখার সমীকরণ যদি বের করতে পারি আর তাহলে ফ্ল্যাট সরলরেখার সাথে এই হেলানো সরলরেখার ছেদবিন্দুটা যদি করতে পারি তাহলে কিন্তু আমি এই ছেদবিন্দুটা যদি পেয়ে যাই তাহলে আমি তাদের মধ্যবর্তী তারপর আমরা অলরেডি শিখছি চ্যাপ্টারে দুইটা সরলরেখাকে যদি আমরা বজ্র গুণন পদ্ধতিতে সলভ করি অথবা যে কোনো ভাবে যদি সলভ করি তখন কিন্তু আমি তাদের ছেদবিন্দুটা বের করতে পারবো, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের টোটাল থিওরিটা, আশা করি বুঝতে পারছো। কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমরা এখন একটা ম্যাথ করি, ম্যাথ করার পর আশা করি আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? সো এই থিওরিকে নিয়ে দেখি একটা ম্যাথ করা যাক।
ওকে, ওকে আমি একটা ম্যাথ পাইছি। সো এই ম্যাথটা চলো আমরা করার চেষ্টা করি। দেখো আমরা যে থিওরিটা পড়ছি ওই থিওরির সাথে ম্যাচ করে কিনা। সো প্রথমে কি দেওয়া আছে দেখো, এই যে এই ব্ল্যাক কালারের স্ট্রেট লাইনটা দেওয়া আছে, এটার ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশনটা হচ্ছে 3x প্লাস ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে এই ব্ল্যাক কালারের স্ট্রেট লাইনটার ইকুয়েশন। এখন চলো আরেকটা কালারের ইকুয়েশন নেই, এটা হচ্ছে গ্রিন কালারের স্ট্রেট লাইনটার ইকুয়েশনও দেওয়া আছে কোশ্চেনে। সেটা কত? সেটা বলা হয়েছে 3x minus 4y plus 8 is equal to 0। 3x minus 4y plus 8 is equal to 0। এটা হচ্ছে এই গ্রিন কালারের স্ট্রেট লাইনটার ইকুয়েশন। এখন আর কি কি দেওয়া আছে চলো দেখি। এবার তোমাদেরকে আরেকটা বিন্দু দেওয়া হয়েছে, এই বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা, নীল কালারের যে বিন্দুটা দেখতেছো এটা, এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,2। এখন বলা হয়েছে এই 1,2 বিন্দু থেকে ব্ল্যাক কালারের যে সরলরেখাটা দেখতেছো না 3x plus y plus 4 is equal to 0, এই সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। এখন মধ্যবর্তী দূরত্ব তো এইটাও মধ্যবর্তী দূরত্ব, এইটাও মধ্যবর্তী দূরত্ব, এইটাও মধ্যবর্তী, অনেকগুলা মধ্যবর্তী দূরত্ব পসিবল। এখন কোন মধ্যবর্তী দূরত্বটা তুমি নিবা সেটাও তোমার কোশ্চেনে বলা হয়েছে। কোশ্চেনে বলা হয়েছে 1,2 বিন্দু থেকে 3x plus y plus 4 is equal to 0 এই সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করো। যেটা এই মধ্যবর্তী দূরত্বটা কি হবে? এই মধ্যবর্তী দূরত্বটা বের করতে হবে তোমার গ্রিন কালারের যে স্ট্রেট লাইনটা দেখতে তো 3x minus 4y plus 8 is equal to 0 তার সমান্তরালে, তার সমান্তরালে আমার মধ্যবর্তী দূরত্বটুকু বের করতে হবে। তাহলে এই সরলরেখার সমান্তরাল একটা সরলরেখা আঁকি। সো এইটাই প্রবাবলি আমার সমান্তরাল সরলরেখা হইলো। হ্যাঁ আচ্ছা দেখো, তাহলে এইটাই দেখো গ্রিন আর হচ্ছে ব্লু কালারের যে স্ট্রেট লাইনটা তারা কিন্তু এখন সমান্তরাল। তার মানে আমার এই দূরত্বটুকু আসলে বের করতে বলছে। সো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ব্লু কালারের যে স্ট্রেট লাইনটা দেখতেছো এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আগে বের করি। সো ইকুয়েশনটা কি হবে? যেহেতু ব্লু কালারের এই স্ট্রেট লাইনটা গ্রিন কালারের স্ট্রেট লাইনটার সাথে, সরি হ্যাঁ গ্রিন কালারের স্ট্রেট লাইনটার সাথে সমান্তরাল, সুতরাং আমরা কি বলতে পারি 3x minus 4y plus 8 এইটার সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, তো এইটার সমান্তরাল সরলরেখার ইকুয়েশন কি হবে? এইটার সমান্তরাল সরলরেখা এবং সেই এবং দেখো ব্লু কালারের স্ট্রেট লাইনটা কিন্তু 1,2 বিন্দু দিয়েও যাচ্ছে। দেখো 1,2 বিন্দু থেকে স্টার্ট হয়েছে, তার মানে 1,2 তার মধ্যে আছে। ঠিক আছে, তার মানে 3x minus 4y অর্থাৎ গ্রিন কালারের যে স্ট্রেট লাইনটা এইটা ইজ ইকুয়াল টু 0 এই রেখার সমান্তরাল এবং 1,2 বিন্দুগামী 2 বিন্দুগামী সরলরেখার ইকুয়েশনটা কিভাবে বের করে লাস্ট ক্লাসে দেখছি। 3x minus 4 আবার বসায় দাও ইজ ইকুয়াল টু, এইবার 3 ইন্টু x এর জায়গায় বসাও 1 মাইনাস আবার 3x minus 4 বসাবা, বাট এইবার x এর জায়গায় 1 বসাবা আর 4y এর জায়গায় কত বসাবা? 2 বসাবা। শেষ। তারপরে কি আসতেছে 3x minus 4y is equal to 3 minus 8 মানে হচ্ছে -5 অর্থাৎ 3x minus 4y plus 5 is equal to 0। ভাইয়া হ্যাঁ বলো। আমরা ভাইয়া সমান্তরাল সরলরেখাটা ঢালটা বের করে ফেললেই তো ভাইয়া আমরা সেকেন্ডটার সমীকরণটা বের করতে পারছি, y minus y1 is equal to m into x minus x1। হ্যাঁ হ্যাঁ পারবা পারবা পারবা। আমি তোমাকে বলি, যেহেতু তুমি যদি সমান্তরাল সরলরেখা, ওইটা তো একটা কনসেপ্ট, ওইটা একটা কনসেপ্ট হচ্ছে দেখো আমার এখানে যে ইকুয়েশনটা দেওয়া ছিল গ্রিন কালারের যেটা, সো এইটার ঢালটা তুমি চাইলে এটাকে যদি y is equal to mx plus c আকৃতিতে নিয়ে যাও তাহলে এটা ঢালটা খুব সহজে পেয়ে যাবে না? ধরো এটা ঢাল আসলো, ধরো 3 আসলো, এটা ঢাল যদি 3 আসে তাহলে তুমি দেখো আমি চাচ্ছি, তাহলে কি আমি খুব সহজে ইকুয়েশন বের করতে পারবো y minus y1 is equal to m মানে হচ্ছে 3 into x minus x1, যেখানে y1 এর জায়গায় বসবে কত 2, ঠিক আছে, আর x1 এর জায়গায় বসবে কত, x1 এর জায়গায় বসবে 1। শেষ। হ্যাঁ তুমি এটাও করতে পারবা, এভাবে করলেও আমার যে অ্যানসারটা আছে তোমার সেম অ্যানসারই আসবে, কোনো ব্যাপার না। বাট আমার মেইন টার্গেট হচ্ছে এই ইকুয়েশনটুকু বের করা। ওকে ঠিক আছে ভাই। ওকে,
তার মানে আমার মেইন কাজ হচ্ছে এই ব্লু কালার স্ট্রেট লাইন ইকুয়েশনটুকু বের করে, এবং আমরা অলরেডি সেটা বের করে ফেলছি। সেটা কত, সেটা এখন আমরা দেখি। সেটা আমরা কত বের করলাম, 3x - 4y + 5 = 0। ওকে, সো আমরা এখন একটু লিখি এটা। এই ইকুয়েশনটা পাইলাম 3x - 4y + 5 = 0। এখন দেখো ব্লু কালারের স্ট্রেট লাইনটা হচ্ছে 3x - 4y + 5 = 0, এবং ব্ল্যাক কালারের স্ট্রেট লাইনটা হচ্ছে 3x + y + 4 = 0। এখন আমার যদি ব্লু কালারের স্ট্রেট লাইন আর ব্ল্যাক কালারের স্ট্রেট লাইনকে সলভ করি বজ্রগুণন পদ্ধতিতে হোক বা যেই পদ্ধতিতেই হোক, তাহলে এই তাদের ছেদবিন্দু, দুইটা সরলরেখা যেই বিন্দুতে ছেদ করছে এই ছেদবিন্দুটুকু আমরা বের করে ফেলতে পারবো। এখন তোমাদের কাছে জাস্ট একটাই কোশ্চেন, সেটা হচ্ছে যে তোমরা এই দুইটা সরলরেখাকে ছেদ করে ছেদবিন্দুটা আমাকে বলো, ছেদবিন্দু কত আসলো। তো ছেদবিন্দু বের হয়ে গেলে আমরা ম্যাথটা এখনই শেষ করতে পারবো, এবং তোমাদেরও কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আর কি, যে আমি আসলে কনসেপ্টটা কিছুটা মানে টুইস্ট করা হয়েছে। তো ম্যাথটা তো একদম ডিরেক্ট তুমি অ্যান্সার বলতে পারতেছো না, বাট বুঝলে কিন্তু কঠিন না, আশা করি বুঝতে পারতেছো। তো এই ছেদবিন্দুটা তোমরা এখন একটু বের করে আমাকে জানো যে তোমাদের ছেদবিন্দু কত আসলো। তো ছেদবিন্দু কেউ বের করতে পারছো, জানাইও আমাকে। -7/5 -7,5 মাইনাস x ইকুয়াল টু হচ্ছে -7/5 আর y 1/5। 1/5 7/5 আর হচ্ছে 1/5 -1/5। না ভাই এটা পজিটিভ। 1/5 পজিটিভ। ও আচ্ছা 1/5 ওকে। সো তোমাদের কাজ কি, এবার দেখো 1,2 বিন্দু আর -7/5, 1/5 এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তো আমরা বের করতে জানি। তো কি হবে সূত্র হবে √x2 - x1, মানে হচ্ছে 1 - -7/5 অর্থাৎ +7/5 হোল স্কয়ার প্লাস y2 - y1 হচ্ছে 2 - 1/5 হোল স্কয়ার। সো এই কাজটা যদি করো অ্যান্সার তো চলে আসবে অবশ্যই। সো এটা করলে তোমাদের এখানে কি আসবে, তাদের মধ্যবর্তী দূরত্বটুকু বের হয়ে যাবে। ওকে, সো আশা করি তোমরা এই থিওরিটুকু বুঝতে পারছো। এখন বলো তো কারা কারা থিওরিটা বুঝতে পারছো। আমার মনে প্রথমে আমি কিছুটা কনফিউজ করে ফেলছি কিনা তোমাদেরকে, অথবা ঠিকভাবে বুঝাইতে পারি না, বাট এখন বুঝতে পারছো। জি ভাই বুঝতে পারছি। অ্যানসার কি 3 আসে? হ্যাঁ 3 হইতে পারে, বা অন্যরা করছো বাকিরা দেখো তো অ্যান্সার 3 আসে কিনা। ওয়েট লেট মি চেক, আমি দেখি বইয়ের মধ্যে আছে কিনা। জি ভাইয়া 3 আসে। অ্যান্সার হচ্ছে 3 এক্স্যাক্টলি, গুড। অ্যান্সার আসবে হচ্ছে 3। সো আমরা খুব ইম্পর্টেন্ট দুইটা থিওরি আলোচনা করে ফেলছি, ঠিক আছে। আজকে দিনের লাস্ট থিওরি, তারপরে আমরা কিছু র্যান্ডম ম্যাথ করব, ঠিক আছে। তো আজকে দিনের লাস্ট থিওরি 5 মিনিট লাগবে, তারপর আমরা লাস্ট 20 বা আধা ঘন্টা ম্যাথ করব। আমি ইনশাআল্লাহ 1 ঘন্টা 15 মিনিটের বেশি ক্লাস করব না, তো তোমাদের টেনশনের কিছু নাই। সো লাস্ট থিওরিটা এবার একটু দেখি। সো এবার হচ্ছে এই থিওরিটাও ইন্টারেস্টিং। সো এখানে বেসিক্যালি সবই দূরত্ব রিলেটেড, ঠিক আছে। আলোচনা সবগুলো হচ্ছে মেইনলি দূরত্ব রিলেটেড। সো এই থিওরিটার মধ্যে কি আসছে দেখো, এখানে বলা হয়েছে যে এই যদি একটা সরলরেখার ইকুয়েশন হয়, তার সমান্তরাল আরেকটা সরলরেখার ইকুয়েশন যদি তোমার জানা থাকে, তখন তাদের মাঝখানে দূরত্বটুকু কিভাবে তুমি বের করবে।
দেখো এই দুটো সরলরেখা যদি ইকুয়েশন দেওয়া থাকে তোমাকে, যে এটা একটা সরলরেখার ইকুয়েশন দেওয়া থাকলো, ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। আবার এখানে ধরো একটা সরলরেখার ইকুয়েশন দেওয়া থাকলো a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। এখন দুইটা সমান্তরাল সরলরেখার মাঝখানের দূরত্বটুকু আমরা বের করতে পারবো না? এখন না, বের করতে পারবো না, কারণ এখনো শিখি নাই। সো কিভাবে বের করে সেটাই দেখাবো। সো এই হচ্ছে তাদের মাঝখানের দূরত্ব। সো দুইটা সরলরেখার যদি ইকুয়েশন দেওয়া থাকে এবং যদি এটাও বলা থাকে যে তারা সমান্তরাল, তখন তাদের মাঝখানের ডিসটেন্স কিভাবে বের করতে হয় সেটা আমরা এখন দেখব। ফর্মুলাটা খুবই ইজি। ফর্মুলাটা হচ্ছে প্রথম সরলরেখার আচ্ছা, বেসিক্যালি এখানে আরেকটা কাহিনী হবে। তোমরা তো এটা জানো যে সমান্তরাল সরলরেখা যদি হয় তাহলে এক্স আর ওয়াই এর সহগগুলো কিন্তু ইউজুয়ালি সমান হয়, ঠিক আছে? তারপরে এটাও a1ই হবে আর এটা b1ই হবে, শুধুমাত্র ধ্রুবপদ চেঞ্জ হবে। এটা যদি c1 হয় এটা c2 হবে, শুধুমাত্র ধ্রুবপদটা কি হবে, ধ্রুবপদটা চেঞ্জ থাকবে। তো এখন আমি অনুপাত চাচ্ছি সমান এই হয় না? দুটো সমান, আচ্ছা অনুপাত সমান হয়, বাট ধরো আমি তোমাকে জিনিসটা বুঝাই। ধরো এটা হচ্ছে 3x প্লাস এটা হচ্ছে 4y প্লাস ধরো 5 ইজ ইকুয়াল টু 0 একটা সরলরেখা, ঠিক আছে? আর আরেকটা সরলরেখা হবে 6x প্লাস 8y প্লাস ধরো ধরো এটা হচ্ছে 11 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন দেখো তো তাদের অনুপাত সমান কিনা, 3 আর 6 এর অনুপাত সমান কিনা, আবার 4 আর 8 এর অনুপাত সমান কিনা, সমান। তার মানে তারা সমান্তরাল সরলরেখা। এখন যদি অনুপাত যদি সমান হয় তার মানে তুমি এটা কনফার্ম থাকো এই দুইটার x আর y এর মানও সমান তুমি চাইলে বানাইতে পারবা। কিভাবে বানাইতে পারবা? তুমি যদি 2 নম্বর সরলরেখাটাকে সবাইকে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে তোমার কি আসবে? সবাইকে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে 6 কি হয়ে যাবে, 3 হয়ে যাবে না? এরপরে 8 কি হয়ে যাবে, 8 4 হয়ে যাবে না? 8 4 হয়ে গেল, তাহলে 11 কি হবে, 11/2 হয়ে যাবে। তার মানে কি হয়ে গেল, যদি সমান্তরাল সরলরেখা হয় তার মানে এই দুইটা জিনিস সমান বানানো যায়। অনুপাত তো সমান হবেই, ইভেন এরা সমানও হয়, ম্যাক্সিমাম কেসে এরাই সমান হয়। এক্স এর সহগ আর ওয়াই এর সহগ সমান হয়, অথবা অনুপাত সমান হয় যাকে চাইলে তুমি সমান বানায় ফেলতে পারো, এক্স এর সহগ আর ওয়াই এর সহগকে সমান বানাতে পারো। পার্থক্যটা কোথায় থাকে? পার্থক্যটা থাকে ধ্রুবপদে। ধ্রুবপদগুলো কিন্তু সমান হয় না, বুঝতে পারছো? ধ্রুবপদগুলো কিন্তু আলাদা হয়। ওকে, তার মানে যদি সমান্তরাল সরলরেখা থাকে তার মানে তাদের কি হবে, ইয়াটা সমান হবে, সেম হবে। আর যদি সেম না থাকে তাহলে তুমি সেম বানায় নিবা, যেটা মাত্র আমি বানায় নিলাম। মাত্র আমি যেভাবে বানায় নিলাম, সেম বানায় নিলাম, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ তুমি চাইলে সেভাবে সেম বানায় নিবা, কোনো কিছু দিয়ে ভাগ করলেই সেম হয়ে যাবে। এটা খুবই ইজি, আমরা দেখবো। সো আমরা দুইটা সরলরেখার ইকুয়েশন দেখলাম, এখন তাদের মধ্যবর্তী দূরত্বটা কিভাবে বের করব? দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে দুইটা সরলরেখার ধ্রুবপদের বিয়োগফল নিবা, বিয়োগফলের মডুলাস নিবা। সো প্রথম সরলরেখা ধ্রুবপদ হচ্ছে c1, দ্বিতীয় সরলরেখা ধ্রুবপদ হচ্ছে c2। এই যে তাদের বিয়োগফলের মডুলাস নিলাম। বাট এইটাকে ভাগ দিব কি দিয়ে? এটাকে ভাগ দিব √a1 স্কয়ার যোগ b1 স্কয়ার। শেষ, আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। এবং ইউজুয়ালি তোমাদের যে ভর্তি পরীক্ষার যে এমসিকিউ যেগুলোতে হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা, চট্টগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয় একটু কম আসে, একটু ট্রিকি আসে। সো জাহাঙ্গীরনগরে এই টাইপের আসে, এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায় আছে। দুইটা সরলরেখা দেওয়া হয়, দিয়ে বলা হয় যে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে, ঠিক আছে? সো চলো আমরা একটা প্রবলেম দেখি। কনসেপ্টগুলো আশা করি বুঝতে পারছো। লম্ব দূরত্বই আসবে, সমান্তরালে কি সবসময় লম্ব দূরত্বই আসবে? হ্যাঁ হ্যাঁ, সমান্তরালে কিন্তু লম্ব দূরত্ব ছাড়া আর কোনো দূরত্ব বের করা সম্ভব না, মানে দূরত্ব বলে লম্ব দূরত্ব নিতে হবে, ঠিক আছে? ওকে, সো এখন আমরা চলো একটা প্রবলেম দেখি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। তো যেটা বলছিলাম আর কি, সমান্তরাল থাকলে কিন্তু অবশ্যই এক্স আর ওয়াই এর সহগকে সেম বানা নিতে হবে। তো এখানে এই প্রবলেমটা আমি ওইরকমই নিচ্ছি, দেখো 4x - 3y + 2 = 0 একটা সরলরেখার ইকুয়েশন, আর একটা সরলরেখার ইকুয়েশন হচ্ছে 8x - 6y - 9 = 0। বলছে এই রেখা দুইটির মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। সো প্রথমে তুমি একটা জিনিস খেয়াল করো যে 4/8 কত, 4/8 আর -3/-6 এর মান কিন্তু সেম, অনুপাত কিন্তু সেম, তার মানে তারা সমান্তরাল। বাট 2 নম্বর সরলরেখার ইকুয়েশনটা কিন্তু 1 নম্বর সরলরেখার ইকুয়েশনের সাথে এক্স আর ওয়াই এর সহগগুলো কিন্তু এখনো ম্যাচ করে নাই। তার মানে তুমি এখনো ফর্মুলাটা তাহলে ভাইয়া কিছু বলছেন? শোনা যায় না।
হ্যালো, হ্যাঁ ভাই এখন শোনা যাচ্ছে। আচ্ছা প্রবাবলি নেটে একটু প্রবলেম ছিল, ক্লাস থেকে ইয়ে হয়ে গেছে। ধরো একটু ভাই আপনার নাম 3টা দেখাচ্ছে। 3টা, জি আমার ভাই। তো দেখাচ্ছে 2টাই। একটা বের হয়ে যাবে ভাই। আচ্ছা ওয়েট, বের হয়ে যাবে। ঠিক হয়ে গেছে ভাই। সেটা আরো আমার ওই যে হোস্ট চেঞ্জ হয়ে গেছে একটু। হ্যাঁ এবার ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার দিই, ওয়েট। ওকে আমি, আচ্ছা তোমরা কোন পর্যন্ত পাইছো বলতে পারবো একটু? আমি কি ম্যাথটা যে করছি, ম্যাথটা কি দেখছিলা? হ্যালো, স্যার দুইটা সমীকরণ লিখছিলেন। ও ম্যাথের 2টা সমীকরণ এই পর্যন্ত দেখছো তাই তো? আচ্ছা এরপর আর দেখো জি না। স্যার। আচ্ছা এই দেখো, এখানে হচ্ছে আমার 2টা সমীকরণ কি ছিল, এটা একটা বই থেকে একটা প্রবলেম যেটা বোর্ডেও আসছিল। সো এটা দেখো, এখানে জিনিসটা কেমন ছিল, এখানে ছিল 8x আর এখানে ছিল 6y - 9 = 0। সো তোমরা প্রথমেই বুঝতে পারতেছো যে এই সরলরেখা 2টার সমীকরণ কি হবে, এরা কিন্তু সমান্তরাল সরলরেখার সমীকরণ। কারণ x এর সহগগুলোর অনুপাত নাও, আসবে কত 4/8, আর y এর সহগগুলোর অনুপাত নাও, আসবে -3/-6। তার মানে অনুপাত কি সমান আসতেছে, ঠিক আছে? তাহলে অনুপাত সমান হইলে তারা সমান্তরাল সরলরেখার ইকুয়েশন। বাট তুমি কিন্তু এখনো চাইলে আমার ফর্মুলাটা ইউজ করতে পারবে না, কারণ ফর্মুলা ইউজ করার শর্ত হচ্ছে তোমার x এর সহগগুলা দুই জায়গায় সেম হইতে হবে। আর যদি সমান্তরাল সরলরেখার ইকুয়েশন হয় তাহলে তুমি চাইলে দুই জায়গায় x এর সহগগুলোকে সেম বানাইতে পারবা। সো সেম বানানোর জন্য আমাকে 2 নম্বর ইকুয়েশনে কি করতে হবে বলো তো? 2 দিয়ে ভাগ দিতে হবে। এক্স্যাক্টলি 2 দিয়ে ভাগ দিতে হবে 2 নম্বর ইকুয়েশন। তো 2 নম্বর ইকুয়েশনে যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে কি হবে, 8x হয়ে যাবে 4x, 6y হয়ে যাবে 3y, আর 9 হয়ে যাবে 9/2। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আসবে। এরপরে তো আমি ম্যাথ অবশ্য করেও ফেলছি অলরেডি। সো তারপরে দেখো সমান্তরাল সরলরেখার ইকুয়েশন আমি পেয়ে গেলাম, আমার আদর্শ আমার ফরম্যাটে পাইলাম, ফর্মুলা অ্যাপ্লাই করার ফরম্যাটে পাইলাম। সো এইবার আমাদের ফর্মুলাটা কি হবে, প্রথম সরলরেখা ধ্রুবপদ হচ্ছে 2 লিখলাম, মাইনাস দ্বিতীয় সরলরেখা ধ্রুবপদ কত, -9/2। সো 2 মাইনাস -9/2 মানে কি 2 + 9/2। তো এটার মডুলাস ডিভাইডেড বাই এই যে x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, যেটাকে বলা হয় কি ডিরেকশন রেশিও। সো ডিরেকশন রেশিওর স্কয়ার দিয়ে ভাগ দাও। সুতরাং √4² যোগ -3 হোল স্কয়ার। সুতরাং কি আসবে, উপরে আসতেছে হচ্ছে 13/2, নিচে আসতেছে 5, তাহলে অ্যানসার কত 13/10। এখন বলো তো এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা? জি ভাই বুঝছি। তার মানে দুইটা সমান্তরাল সরলরেখা যদি দেওয়া থাকে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কি তোমরা সবাই বের করতে পারবা? তো এটা বুঝলে আমাদের কিন্তু থিওরি শেষ। এখন আমরা কিছু ম্যাথ করলে আজকের ক্লাস শেষ করতে পারবো। তো সবাই বুঝতে পারছো এই পর্যন্ত? নহিন বুঝতে পারছো? জি স্যার। জি ভাই বুঝছি। ওকে, তো আমি ধরে নিলাম যে বাকি ফারহান বুঝতে পারছো? জি ভাই বুঝছি। ওকে ঠিক আছে, তো আমাদের মোটামুটি থিওরি আজকের দিনে আলোচনার যে টার্গেটটা নিয়েছিলাম ওটা শেষ। এখন আমরা চলো কয়েকটা ম্যাথ করা যাক। আমরা যে থিওরিগুলো পড়ছি ওগুলোর বেসিসে কিছু ম্যাথ করবো, তো আশা করি বুঝতে পারবা। তো প্রথমে দেখো ইম্পর্টেন্ট ম্যাথগুলোই করবো, যেগুলা না ওগুলা করবো না। তো প্রথমে কি বলা হয়েছে দেখো, √5 সো এটাকে একটু এভাবে লিখি, +√5, এই বিন্দু দ্বয়, এখানে তো বেসিক্যালি দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে +√5, একটা হচ্ছে -√5, বলছে এই বিন্দু দ্বয় হতে সরলরেখার ইকুয়েশন দিতে কি 2x cos α -3y sin α -6 = 0। সরলরেখার লম্ব দূরত্ব দ্বয়ের গুণফল বলছে, দেখাইতে বলছে গুণফল হচ্ছে আলফা বর্জিত হবে, মানে গুণফলের মধ্যে আলফা থাকবে না, এই জিনিসটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। সো কাজটা খুবই সিম্পল, আমার সরলরেখার ইকুয়েশন দেওয়া আছে, এই যে এইটা হচ্ছে সরলরেখার ইকুয়েশন, আবার দুইটা বিন্দুও দেওয়া আছে। তো প্রথমে আমি কি করব, √5, এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করব। তারপরে -√5, ওই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করব। তারপরে তাদের দুইজনের লম্ব দূরত্বকে আমি কি করব, গুণ করব।
এবং দেখাইতে হবে যে গুণ করার পরে তাদের মধ্যে আলফা থাকবে না, আলফাটা ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে আমাদেরকে দেখাইতে বলছেন। সো চলো ম্যাথ করা যাক। সো আমার বিন্দু হয়ে গেল, একটা হচ্ছে √5,0 আর একটা বিন্দু কত -√5,0। সো √5,0 থেকে যদি লম্ব দূরত্ব নিতে চাই কোন সরলরেখার উপর, ওই যে সরলরেখার ইকুয়েশন দেওয়া আছে, সরলরেখার ইকুয়েশনটা কি 2x cos α - 3y, 2x cos α - 3y sin α - 6 = 0। সো এটার উপর লম্ব দূরত্ব নিলে লম্ব দূরত্বটা কি আসবে? সো x এর জায়গায় জাস্ট √5 বসবে আর y এর জায়গায় 0 বসবে। সো ধরলাম এটা লম্ব দূরত্ব হচ্ছে d1, তো d1 = কি আসবে? এই জিনিসটাই বসাবো, x এর জায়গায় কত বসবে √5 ইনটু cos α মাইনাস y এর জায়গায় বসবে 0 ইনটু sin α মাইনাস 6 এর মডুলাস, ঠিক আছে, ডিভাইডেড বাই √5 কত আসবে? √5 আসবে 2 cos α হোল স্কয়ার যোগ -3 sin α হোল স্কয়ার। সো প্রথমে আমি √5,0 এই বিন্দু থেকে দূরত্ব যখন বের করছি তাহলে দূরত্বটা কত আসে দেখি। সো নিচে কি থাকতেছে √4 cos স্কয়ার α যোগ 3 sin স্কয়ার α। এইটা আসলো নিচে, নাকি ভুল করলাম? 4 cos স্কয়ার α যোগ 9 sin স্কয়ার α, তাই না? 9 sin স্কয়ার α। সো 9 sin স্কয়ার α। আর উপরে কি থাকতেছে দেখি, উপরে তো এই অংশটুকু পুরোটাই 0 হয়ে যাবে। সো উপরে আমার শুধুমাত্র থাকতেছে 2√5 cos α - 6 এর মডুলাস, ঠিক আছে, 2√5 cos α - 6। এইটা হয়ে গেল আমার কি d1। তাহলে এটা হচ্ছে এই যে √5,0 থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব d1, এটা তো পেয়ে গেলাম। এখন -√5 থেকে লম্ব দূরত্বটা বের করতে হবে এই সরলরেখার উপর, সেম সরলরেখার উপর 2x cos α - 3y sin α - 6 = 0। এখন চলো -√5,0 এই সরলরেখা থেকে লম্ব দূরত্বটা বের করি, সেটাকে নাম দিলাম ধরো d2। তাহলে x এর জায়গায় সেম আগের ভাবে লিখবো, জাস্ট x এর জায়গায় কি বসাবো -√5, 2 ইনটু -√5, cos α -3 ইনটু 0 ইনটু sin α -6 এটার মডুলাস, ডিভাইডেড বাই কি বসবে √ একদম আগের মতো 2 cos α হোল স্কয়ার যোগ -3 sin α হোল স্কয়ার। সুতরাং এখান থেকে আসতেছে কত? তো এখান থেকে আসতেছে কত? এখান থেকে আসতেছে মডুলাস -2√5 cos α -6, ওকে, এটার মডুলাস আসতেছে ডিভাইডেড বাই √4 cos স্কয়ার α যোগ 9 sin স্কয়ার α। ওকে, সো এই জিনিসটা আসতেছে। এখন এটা পাইলাম আমি d2, দেখাইতে বলছে d1 আর d2 কে যদি তুমি গুণ করো তাদের গুণফল কি হবে? আলফা বর্জিত হবে। এই জাতীয় কোশ্চেন অনেক সময় বোর্ডে চলে আসে, ঠিক আছে, এগুলো বিভিন্ন কিছু দেখাইতে বলে। সো তো সেই জিনিসটা আর কি দেখাইতে হবে এখন আমাদের। চলো, সো d1 এর মান কি ছিল, আমরা d1 এর মানটা কপি করে নিয়ে আসি, আর d2 মানটা থাকুক, তাদেরকে এবার গুণ করলে দেখা যাক কি আসে। এটা হচ্ছে আমার d1, ওকে, এটার সাথে গুণ দিব কাকে? এটার সাথে গুণ দিচ্ছি আমরা, এই যে এখানে পাচ্ছি d2। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি d1 আর d2 কে আমরা গুণ দিলাম এখানে, হ্যাঁ, হচ্ছে কি মডুলাস এটা। সো একটা কাজ করি, প্রথমে মডুলাসটা উঠায় দেওয়ার, আচ্ছা দেখো নিচে কি আসতেছে, তাহলে প্রথমে দেখো নিচে যদি দুইটা √ওভার সেম জিনিস থাকে তাহলে তো রুটটা উঠে যাবে না, স্কয়ার যদি √ওভার উঠে যাবে। সো √ওভার যদি উঠে যায় তাহলে এখানে কি থাকতেছে 4 cos স্কয়ার α যোগ 9 sin স্কয়ার α, এবং মনে রাখবা এখানে আমার আলফাটাকে বাদ দিতে হবে,
আলফাকে ভ্যানিশ করার জন্য যা যা করা সম্ভব আমরা কিন্তু করবো এটা। এবার দেখি উপরে কি আসে। সো প্রথম রাশির ক্ষেত্রে আমরা একটা কাজ করি, উপরে 2√5 cos আলফা মাইনাস 6 মডুলাস উঠে দিলে ধরো এটা আসলো। আর দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, আমি চাইলে মাইনাস কমন নিয়ে নিতে পারি না? মাইনাস যদি কমন নিয়ে নাও তাহলে তোমার কি থাকবে, মাইনাস কমন নিলে 2√5 cos আলফা প্লাস 6 আসবে, তাই তো? আবার বাইরে আছে মডুলাস, তো বাইরে যদি মডুলাস থাকে তাহলে মাইনাস দেওয়া যে কথা না দেওয়া একই কথা, তাহলে মাইনাসটা আমরা উঠে দিতে পারি। সো মাইনাসটা আমরা উঠে দিলাম। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। মডুলাস থাকলে তো প্লাস হয়ে যায় মাইনাস, সুতরাং মাইনাসটা এমনি কমন নিয়ে জিনিসটাকে এরকম আনলাম। তো এবার দেখো তো উপরে একটা ফর্মুলা পড়ছে না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা পড়ে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে না? সুতরাং উপরে কি বসবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2√5 cos আলফা হোল স্কোয়ার, এটাই হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত, মাইনাস 6 স্কোয়ার। এখন আমরা চিন্তা করি যে নিচে কিভাবে জিরো আনা যায়, ঠিক আছে? সো নিচে আপাতত এভাবেই থাকুক, 4 cos স্কোয়ার আলফা। একটু পরের লাইনে দেখি কি করা যায়, 9 sin স্কোয়ার আলফা। এই ম্যাথগুলো আমি করাই দিচ্ছি কেন, কারণ এই ম্যাথগুলো তুমি ডাইরেক্ট ফর্মুলা দিয়ে পারবা না। তো যেই ম্যাথগুলো তুমি ডাইরেক্ট ফর্মুলা দিয়ে পারবা না ওগুলোই আমি একটু দেখাই দিই, আর যেগুলো তুমি ডাইরেক্ট ফর্মুলা দিয়ে পারবা ওগুলো তুমি নিজে বাসায় ট্রাই করবা, ওগুলো তুমি নিজেই করতে পারবা, ঠিক আছে? সো উপরে যদি স্কোয়ার করি তাহলে কি আসবে দেখি, 4 5 মানে 20 cos স্কোয়ার আলফা, cos স্কোয়ার আলফা মাইনাস 36 ডিভাইডেড বাই নিচে থাকতেছে এই অংশটুকু। আচ্ছা, এখন এটাকে আসলে কি লেখা যায়? ওকে, আচ্ছা একটা জিনিস দেখো, 4 cos স্কোয়ার আলফা থাকুক এখানে, আর 9 sin স্কোয়ার আলফাটাকে আমরা সবাইকে cos স্কোয়ার আলফা নিয়ে আসি, sin স্কোয়ার আলফা রাখবো না। দেখো কি অ্যাডভান্টেজটা পাবো, sin স্কোয়ার আলফাকে যদি এভাবে লিখতে পারি না, 1 মাইনাস cos স্কোয়ার আলফা, 1 মাইনাস cos স্কোয়ার আলফা লিখলাম। সো লিখলে আমাদের কি থাকে দেখো, 20 cos স্কোয়ার আলফা মাইনাস 36 ডিভাইডেড বাই 4 cos স্কোয়ার আলফা যোগ 9 মাইনাস 9 cos স্কোয়ার আলফা। সো এবার বলো তো বিয়োগ করলে কি থাকে, 4 cos স্কোয়ার আলফা 9 cos স্কোয়ার আলফা বিয়োগ করলে কি থাকে, 9 মাইনাস 5 cos স্কোয়ার আলফা। আর উপরে এবার একটা জিনিস বলো, উপর থেকে যদি আমি 4 কমন নেই, আচ্ছা -4 কমন নেই, -4 কমন নিলে কি থাকে বলো তো, উপর থেকে যদি -4 কমন নেই তাহলে বেসিক্যালি 9 মাইনাস 5 cos স্কোয়ার আলফাই থাকে না? ভালোভাবে একটু খেয়াল করে দেখো তো, উপর থেকে যদি -4 কমন নেই তাহলে 36 থেকে -4 কে নিয়ে আসলে থাকবে 9, আর 20 cos স্কোয়ার আলফা থেকে যদি -4 কমন না থাকবে কি, -5 cos স্কোয়ার আলফা। এইবার দেখো তো উপরেরটা নিচেটা যদি কেটে দেই তাহলে তাদের গুণফলের মান কত আসছে, তাদের গুণফলের মান আসতেছে -4, অর্থাৎ গুণফলের মধ্যে কোথাও আলফা বলতে কিছু নাই। সো আমাদের কি যে জিনিসটা প্রমাণ করতে বলতে সেটা প্রমাণ শেষ, শর্ট। আশা করি বুঝতে পারছো। তো সবাই বুঝতে পারছো এই ম্যাথটা? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। জি স্যার। ওকে, ভেরি গুড। আমরা আরো 2-3টা ম্যাথ করি। সো এখন আবার একটা জিনিস দেখো, আরেকটা ম্যাথ কি বলছে, এখানে বলছে মূল বিন্দু থেকে, আচ্ছা সরলরেখা তোমার লম্ব দূরত্ব অর্থাৎ p1 p' হলো দেখা যায়। আচ্ছা সো এটাও দেখো মূল বিন্দু থেকে দুইটা সরলরেখার কথা বলা হয়েছে, মূল বিন্দু থেকে দুটো সরলরেখার কথা বলা হয়েছে। একটা হচ্ছে x, যেগুলো বোর্ডে আসছে এবং যেগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে কি তো আমি করাই দিলে ভালো হবে, কিন্তু ওগুলোই করাচ্ছি। বাকি আর যেগুলা ডিরেক্ট ফর্মুলা দিয়ে করা, যেগুলো কিন্তু দুই একটা ফর্মুলার সাথে দেখাইলাম, ওগুলা তোমরা নিজেরা পারবা। সো x sec থিটা মাইনাস y cosec থিটা মাইনাস k ইজ ইকুয়াল টু 0। মূল বিন্দু থেকে এটা একটা সরলরেখার সমীকরণ, আর একটা সরলরেখার সমীকরণ হচ্ছে x cos থিটা মাইনাস y sin থিটা মাইনাস k ইন্টু cos 2 থিটা ইজ ইকুয়াল টু 0। বলা হয়েছে মূল বিন্দু থেকে রেখাদ্বয়ের, এখন বলা হয়েছে মূল বিন্দু হচ্ছে অর্থাৎ কি 0 0 বিন্দু, 0 0 বিন্দু থেকে এই প্রথম রেখার 0 0 বিন্দু থেকে, এটাকে ধরো 1 নম্বর নাম দিলাম, এটাকে ধরো 2 নম্বর নাম দিলাম। সো 0 0 বিন্দু থেকে প্রথম রেখার 1 নম্বর রেখার লম্ব দূরত্ব, তোমাকে কোশ্চেনে বলা আছে কি, কোশ্চেনে বলা আছে 1 নম্বর রেখার লম্ব দূরত্ব যদি p হয় এবং 0 0 বিন্দু থেকে 2 নম্বর রেখার লম্ব দূরত্ব যদি p প্রাইম হয়, তাহলে একটা জিনিস প্রমাণ করতে বলছে শো দ্যাট 4p স্কয়ার যোগ p প্রাইম স্কয়ার ইজ ইকুয়াল টু k স্কয়ার, এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তাহলে মূল বিন্দু থেকে, হ্যাঁ
একটা রেখার লম্ব দূরত্ব হচ্ছে পি, আর একটা হচ্ছে এই প্রথম রেখার 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণের লম্ব দূরত্ব হচ্ছে পি মূল বিন্দু 0 0 বিন্দু থেকে, আর 0 0 বিন্দু থেকে 2 নম্বর সমীকরণের লম্ব দূরত্ব হচ্ছে পি প্রাইম। এইটা যদি হয় তাহলে আমাকে এই সম্পর্কটুকু প্রমাণ করতে হবে, ঠিক আছে? সো চলো দেখি কিভাবে করা যায়। সো প্রথমে আমরা 0 0 বিন্দু থেকে প্রথম সরলরেখার লম্ব দূরত্বটা নেই, অর্থাৎ 0 0 বিন্দু এটা, তাহলে এই বিন্দু থেকে প্রথম সরলরেখার লম্ব দূরত্ব। সো প্রথম সরলরেখাটা ইকুয়েশনটা কি, কপি করে নিয়ে আসি। সো এটা হচ্ছে আমাদের প্রথম সরলরেখার ইকুয়েশন, ওকে? কোশ্চেনটা সো মূল বিন্দু থেকে, হ্যাঁ কি কোশ্চেনটা আরেকবার দেখানো যাবে একটু? হ্যাঁ হ্যাঁ কোশ্চেনটা দেখো। বলছে যে কি মূল বিন্দু থেকে এই যে প্রথম দুইটা সরলরেখার ইকুয়েশন লিখছি, প্রথমটা আর দ্বিতীয়টা। তো বলতে কি প্রথম সরলরেখার উপর লম্ব দূরত্ব হচ্ছে পি, লম্ব দূরত্ব কিভাবে বের করে সেটা তো জানি। আবার দ্বিতীয় সরলরেখার উপর লম্ব দূরত্ব হচ্ছে পি প্রাইম। তো আমরা প্রথম সরলরেখার লম্ব দূরত্ব বের করব, দ্বিতীয় সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করব। এরপরে বলবো যে প্রশ্ন মতে এটা ইজ ইকুয়াল টু পি, প্রশ্ন মতে ওইটা ইজ ইকুয়াল টু পি প্রাইম। ওইখান থেকে আমরা কোন না কোনো ভাবে এই জিনিসটা আনতে হবে, 4p স্কয়ার যোগ p প্রাইম স্কয়ার ইজ ইকুয়াল টু k স্কয়ার। সো এই জিনিসটা হচ্ছে আমাদের কোনো না কোনো ভাবে আনতে হবে, ওকে? সো চলো দেখা যাক কিভাবে করতে হয়, দেখা যাক। সো 0 0 বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব কি হবে, x এর জায়গায় 0 বসাও ইনটু sec থিটা, y এর জায়গায় 0 বসাও ইনটু cosec থিটা মাইনাস k, এটার মডুলাস নাও, ডিভাইডেড বাই রুট ওভার sec স্কয়ার থিটা যোগ cosec স্কয়ার থিটা। এই জিনিসটা আসতেছে আমার, ওকে? রুট ওভার sec স্কয়ার থিটা যোগ cosec স্কয়ার থিটা আসতেছে আমার। তার মানে আচ্ছা এটাকে আরেকটু সিম্পলিফাই করা যাবে। সো উপরে তো সব 0, এটাও 0, এটাও 0, তাহলে শুধু থাকতেছে মাইনাস কে এর মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার sec স্কয়ার থিটা যোগ cosec স্কয়ার থিটা। তো sec স্কয়ার থিটা আর cosec স্কয়ার একটা কাজ করি, sec স্কয়ার থিটাকে লিখি 1 বাই cos স্কয়ার থিটা। আমি যাচ্ছি রুটটা উঠাইতে, এইজন্য এই কাজ করতেছি, তোমরা বুঝবা নিজেরাও। এটাকে লিখি 1 বাই sin স্কয়ার থিটা। তো আমি রুটটাকে উঠাই দিব, দেখবা খুব সহজেই। সো sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা লসাগু করলে কি আসবে, sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। উপরে কি থাকতেছে sin স্কয়ার থিটা ইনটু যোগ cos স্কয়ার থিটা, তাই না? cos স্কয়ার থিটা এটার রুট ওভার এবং তার উপরে থাকতেছে শুধু কে। তো sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সুতরাং আমার নিচে কি থাকতেছে, শুধুমাত্র নিচে থাকতেছে শুধুমাত্র k ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা, আর রুট করে দিলে কি থাকবে, শুধু sin থিটা ইনটু cos থিটা। তো আমার রুটটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে আমার এটা ইজ ইকুয়াল টু কত আসবে, k ইনটু sin থিটা ইনটু cos থিটা থাকবে, ঠিক আছে? তাহলে আমার কি থাকলো, k ইনটু sin থিটা ইনটু cos থিটা। চাইলে এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়, একটা বাইরে একটা হাফ কমন নেই, ভিতরে একটা 2 দিয়ে গুণ দেই, বলো তো 2 sin থিটা cos থিটাকে কি লেখা যাবে, sin 2 থিটা। তাহলে আমরা চাইলে লিখতে পারি এই জিনিসটাকে হাফ k sin 2 থিটা, হাফ k sin 2 থিটা, ওকে? আর প্রশ্ন মতে মূল বিন্দু থেকে প্রথম সরলরেখার লম্ব দূরত্ব কত বলা হয়েছিল, প্রশ্ন মতে এই লম্ব দূরত্ব কিন্তু p বলা হয়েছিল। সো এটাকে আমরা ধরো আমাদের 3 নম্বর ইকুয়েশন নাম দিলাম। তার প্রশ্ন মতে এই দূরত্বটুকুকে কি বলা হয়েছে, এই দূরত্বটুকুকে বলা হয়েছে p। তো দিলাম p নাম। এইবার মূল বিন্দু থেকে এই যে 0 0 বিন্দু থেকে দ্বিতীয় সরলরেখার উপর লম্ব দূরত্বটুকু আমরা p প্রাইম বলা হয়েছে, আমরা আগে লম্ব দূরত্বটুকু বের করি, তারপরে আমরা সেটাকে p প্রাইম ধরবো। এরপরে দেখি তারা যে জিনিসটা প্রমাণ করতে বলছে সেটা আনতে পারি কিনা। তো দ্বিতীয় সরলরেখা কোথায়, এই যে দ্বিতীয় সরলরেখা এখানে। সো 0 0 বিন্দু থেকে দ্বিতীয় সরলরেখার উপর লম্ব দূরত্ব কত আসবে, 0 ইনটু cos থিটা মাইনাস 0 ইনটু sin থিটা, ঠিক আছে, মাইনাস k ইনটু cos 2 থিটা ডিভাইডেড বাই রুট ওভার cos স্কয়ার থিটা যোগ sin স্কয়ার থিটা। সো এটা ক্যালকুলেট করলে কি আসবে, উপরে থাকতেছে মাইনাস k ইনটু cos 2 থিটা, এটার মডুলাস ডিভাইডেড বাই নিচে আসতেছে 1। তো নিচে আর কিছু লেখা লাগবে না, sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। প্রশ্ন মতে তাহলে এটা ইজ ইকুয়াল টু কি আসবে আলটিমেটলি, এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে k ইনটু cos 2 থিটা, তাই তো?
প্রশ্ন মতে এই কে ইন্টু কস টু অর্থাৎ মূল বিন্দু থেকে দ্বিতীয় সরলরেখার উপর লম্ব দূরত্ব, এটাকে কোশ্চেনে কি বলা হয়েছে? প্রশ্ন মতে পি প্রাইম বলা হয়েছে। তাহলে এটাকে ধরো 4 নম্বর ইকুয়েশন নাম দিলাম। ওকে, 4 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এখন এটাকে চলো একটু সহজভাবে প্রমাণ করি। প্রমাণটার দিকে যাই। বলছে যে কি এই জিনিসটা প্রমাণ করতে বলছে। দেখো আমি কিন্তু পি এর মান জেনে গেছি, পি প্রাইমের মানও জেনে গেছি। এখন একটা কাজ করি, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। 4p স্কয়ার যোগ p প্রাইম স্কয়ার। সো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা ম্যাথটা শুরু করি এবং আমাকে রাইট হ্যান্ড সাইডের k স্কয়ারটা আনতে হবে। তো চলো, সো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি ছিল? 4p স্কয়ার যোগ p প্রাইম স্কয়ার ছিল, তাই তো? সো p এর মান কত পাইছি? p এর মান পাইলাম কত? p এর মান পাইছে হাফ k ইনটু sin 2 থিটা। সো সেটাই লিখি। সো 4 ইনটু আর k, p এর মান হচ্ছে হাফ k sin 2 থিটা হোল স্কয়ার, আর p প্রাইমের মান কত পাইছি? k cos 2 থিটা। p প্রাইমের মান হচ্ছে k cos 2 থিটা, তাহলে k cos 2 থিটা হোল স্কয়ার। তো চলো দেখি কি আসে। 4 ইনটু 1/4 ইনটু k স্কয়ার ইনটু sin স্কয়ার 2 থিটা যোগ k স্কয়ার ইনটু cos স্কয়ার 2 থিটা। সুতরাং 1/4 4 আর কাটাকাটি, তাহলে k স্কয়ার যদি কমন হয় কি থাকবে? sin স্কয়ার 2 থিটা যোগ cos স্কয়ার 2 থিটা। তো এদেরকে যদি যোগ করি আমি পাবো 1। সুতরাং আমার অ্যান্সার হচ্ছে k স্কয়ার। আর এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। এটাও কিন্তু বোর্ডে আসছে, মোটামুটি কয়েকবার বোর্ডে আসছে। তো এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো? স্যার একটু একদম ফার্স্টে যাবেন। এখানে আর একটু নিচে। দেখো তো এবার, ঠিক আছে? স্যার আর একটু নিচে। হ্যাঁ ঠিক আছে। ওকে, সো সবাই বুঝতে পারছো এই ম্যাথটাও? বুঝছো? ওকে, সো চলো আরো একটা করি। আজকে আরেকটা করি, না গেলে ছেড়ে দিই। সো আজকে ধরো লাস্ট ম্যাথ আমাদের। আমরা 3টা ক্লাস নিব, সমস্যা নেই, আস্তে ধীরে আগে। আচ্ছা, এই উইকে কিন্তু আমি কিন্তু বলছিলাম যে তোমাদেরকে এখন থেকে উইকে 2টা করে ক্লাস হবে, বাট এই উইকে আমরা 3টা ক্লাসই নিব, মানে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার 3টাই হবে। কারণ হচ্ছে নেক্সট উইক তোমাদের পুরোপুরি বন্ধ থাকবে, নেক্সট উইকে কোনো ক্লাসই হবে না, ঠিক আছে? তো সম্ভবত এই উইকে তোমাদের 3টা ক্লাস হবে, চাচ্ছি এই উইকের মধ্যে শেষ করে দিতে। আর নেক্সট উইকে কোনো ক্লাস হবে না, এরপরে হচ্ছে এক্সাম। সো তোমাদের এই উইকে 3টা ক্লাস করতে হবে। সো এখন আসো এই লম্ব দূরত্ব রিলেটেড আরেকটা প্রবলেম একটু করি। এখানে কি বলা হয়েছে দেখি। a, b এই বিন্দু থেকে বলা হয়েছে যে এই বিন্দু থেকে এই যে একটা সরলরেখা দেওয়া হয়েছে। কোশ্চেনটা দেখো, সরলরেখাটা কি? সরলরেখাটা হচ্ছে 3x - 4y + 1 = 0। এই সরলরেখার লম্ব দূরত্ব বের করতে বলছে। এবং আবার ওই সেম এই বিন্দু থেকেই a, b বিন্দু থেকে আরেকটা সরলরেখার ইকুয়েশন কি? 4x + 3y + 1। বলছে যে a, b বিন্দু থেকে এইটার লম্ব দূরত্ব যদি d হয়, মানে এইটার লম্ব দূরত্ব যা a, b বিন্দু থেকে 4x + 3y + 1 = 0, ওই সরলরেখার লম্ব দূরত্ব তা মানে সেম। বলছে যদি মূল a, b বিন্দু থেকে এই দুইটা সরলরেখার উপরে লম্ব দূরত্ব সমান হয়, সমদূরবর্তী হয়, তাহলে একটা জিনিস শো করতে বলছে। বলছে কি? শো দ্যাট a + 7b = 0 অথবা 7a - b + 2 = 0। এই দুইটা জিনিসকে দেখাতে বলছে, ঠিক আছে? শো করতে বলছে। সো আমরা প্রথমে একটা কাজ করি, a, b বিন্দু থেকে এই যে এই সরলরেখার লম্ব দূরত্বটা বের করি এবং a, b বিন্দু থেকে পরের সরলরেখার লম্ব দূরত্বটাও বের করি। এরপরে বলি প্রশ্ন মতে তারা যদি সমদূরবর্তী, তার মানে এই দুইটা লম্ব দূরত্ব কি হবে? সমান হবে। এরপরে এই দুইটা লম্ব দূরত্বকে সমান ধরে আমরা এই সম্পর্কটা, আমি কি করলাম, এই সম্পর্কটা কিন্তু নিয়ে আসতে পারবো। আশা করি আমার কোশ্চেনটা মানে ম্যাথটা কিভাবে করতে হবে সেটা বুঝতে পারছো। সো প্রথমে আমরা a, b বিন্দু থেকে 3x - 4y + 1 বিন্দুর দূরত্ব দেখি। তাহলে x এর জায়গায় বসবে a - 4y, তো y এর জায়গায় বসবে b + 1। এইটার মডুলাস ডিভাইডেড বাই কত? √3² যোগ -4²। এইটা ইজ ইকুয়াল টু কার সমান হবে?
দ্বিতীয় সরলরেখা লম্ব দূরত্ব সমান হবে না, তো দ্বিতীয় সরলরেখা লম্ব দূরত্বটা কত? a, b বিন্দু থেকে 4x + 3y + 1 = 0। তাহলে 4x, তাহলে 4 * x এর জায়গায় a, 3 * y, তাহলে 3 * y এর জায়গায় b যোগ 1, এইটার মডুলাস ডিভাইডেড বাই √4² যোগ 3² ওকে। প্রশ্ন মতে এই দুটো জিনিস হচ্ছে সমান। a, b বিন্দু থেকে প্রথম সরলরেখার লম্ব দূরত্ব, a, b বিন্দু থেকে দ্বিতীয় সরলরেখার লম্ব দূরত্ব, অর্থাৎ তার সমদূরবর্তী। এখন দেখো তো এই নিচের অংশটুকু সেম, √25 এটা কেটে দিলাম। সো এখন আমার জাস্ট প্রমাণ করা বাকি। সো 3a মডুলাস অফ 3a - 4b + 1 এর মডুলাস ইজ ইকুয়াল টু মডুলাস অফ 4a + 3b + 1 এর মডুলাস, ঠিক আছে। সো এখন মডুলাসের ক্ষেত্রে একটা নিয়ম আছে যে আমরা যদি মডুলাস উঠায় দেই তাহলে প্লাস মাইনাস চলে আসবে, অর্থাৎ 3a - 4b + 1 ইজ ইকুয়াল টু লিখলে আমাকে এভাবে লিখতে হবে +-4a + 3b + 1। আমি যদি কোনো জায়গা থেকে মডুলাস উঠায় দেই তাহলে তার পরিবর্তে প্লাস মাইনাস দেওয়া লাগে, কারণ মডুলাসের ভিতরে +5ও থাকতে পারে -5ও থাকতে পারে। না সরি, মানে +5 কেন বলছি, একটা এক্সাম্পলে চলে গেছি। মডুলাসের ভিতরে একই মানে হচ্ছে কি বললি, মানে দুইটা ডিফারেন্ট টাইপের ভ্যালু থাকতে পারে বাট তাদের অ্যান্সার একই আসে। তাই যদি তুমি মডুলাস উঠে দাও তাহলে দুইটা ডিফারেন্ট টাইপের ভ্যালু নিয়ে তোমাকে কাজ করতে হবে। যেমন ধরো আমি যদি বলি -5 এর মডুলাস, আমি যদি বলি 5 এর মডুলাস, দুইটার অ্যান্সারই কত? দুইটার অ্যান্সারই কিন্তু শুধু 5 হবে। তাই তুমি যদি কোনো কিছু তোমার বলা না থাকে, x এর মডুলাস বলা হয়, তাহলে মডুলাস যদি উঠায় দাও তাহলে তোমার লিখতে হবে +-x, আর +-x এর মডুলাস ইজ ইকুয়াল টু শুধু x। বুঝতে পারছো? তাহলে মডুলাস উঠাই দিলে কি করতে হবে? প্লাস মাইনাস আনতে হবে। সো প্লাস মাইনাস নিয়ে আসলাম, অর্থাৎ একবার প্লাস অংশ নিয়ে কাজ করি। প্লাস অংশ নিয়ে কাজ করলে কি হবে? 3a - 4b + 1। দুই পাশে আসলো না হ্যাঁ, কেন? কি দুই পাশে আচ্ছা আসলো না আচ্ছা কেন? দেখো, হ্যাঁ এটাই বেসিক্যালি হচ্ছে, তুমি যখন স্কোয়ার করো x² = 4, তাহলে x = তখন তুমি বেসিক্যালি করো যে কোনো এক পাশে লেখো না। আমাদের এখান থেকে বেসিক্যালি দুইটা ভ্যালু আসবে। সো দুইটা ভ্যালু পাওয়ার জন্য যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিলেই আমাদের হয়। বুঝতে পারছো? দুই পাশে যদি দাও তাহলে চারটা ভ্যালু চলে আসবে, চারটা কম্বিনেশন চলে আসবে। যে কোনো এক পাশে দিবা, তবে যে কোনো এক পাশে দিলেই হবে, যে একই ভ্যালু আসবে, রেজাল্ট আসার কথা। সো একবার প্লাস নিয়ে কাজ করব। প্লাস নিয়ে যখন কাজ করব তখন হচ্ছে 3a - 4b + 1 = 4a + 3b + 1। তো এখান থেকে আমরা কি পাবো? 1 1 কাটা। সো আমি যদি করি তাহলে হচ্ছে, হ্যাঁ, সো 3a কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি আসবে? সো এটা এই পাশে 0, আর 3a টাকে ওই পাশে নিয়ে গেলে শুধু a থাকে, আর -4b কে ওই পাশে নিয়ে গেলে 3b এর সাথে যোগ হয়ে +7b, তাহলে a + 7b = 0। এটা কিন্তু আমাদের একটা প্রমাণ ছিল, এটা প্রমাণ হয়ে গেছে। আর মাইনাস অংশ নিয়ে যদি কাজ করি তাহলে কি আসবে? 3a - 4b + 1 = -4a - 3b + 1, 4a + 3b + 1, ঠিক আছে। সো এবার করি 3a - 4b + 1 = -4a - 3b - 1। তো সবাইকে এক পাশে নিয়ে আসি। 3a আর -4a এ পাশে নিয়ে আসলে হবে 7a, -b আর +3b, তাহলে হবে শুধু -b, আর -1 আর এখানে +1, এই -1টাকে পাশে নিয়ে আসলে +2। সো দেখো আমাদের দুইটা জিনিসই কিন্তু প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। সো এই জিনিসটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল, তাই না? সো a + 7b = 0 আর 7a - b + 2 = 0। সো আমাদের যে দুইটা জিনিস প্রমাণ করতে বলছিল সেগুলো আমরা প্রমাণ করতে পারলাম। শর্ট। সো এই ম্যাথটাও আমাদের শেষ। আরো কয়েকটা ম্যাথ হয়তো ভাবছিলাম করাবো, বাট আজকে এই পর্যন্ত। সো নেক্সট ক্লাসে আমরা আরো আমাদের মোটামুটি থিওরি ধরতে পারো শেষ, আর সিম্পল একটা থিওরি শুধু বাকি আছে। আমরা নেক্সট ক্লাসে ওই থিওরিটুকু দেখাবো, এবং আজকের দিনে যে কয়টা ম্যাথ করতে পারি সেগুলো প্লাস ওই থিওরি রিলেটেড ম্যাথগুলো করব। আশা করি শেষ হয়ে যাবে, অথবা কিছু বাকি থাকতে পারে। তো বৃহস্পতিবার অর্থাৎ একদম মঙ্গলবারে হচ্ছে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। আর বৃহস্পতিবার আমরা চেষ্টা করব টোটাল 3 চ্যাপ্টারের উপর একটা এমসিকিউ সলভিং ক্লাস নিতে, যেখানে সবগুলা চ্যাপ্টারের বিভিন্ন ধরনের এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব, যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং আরো বেটার হয়, ঠিক আছে, এবং সরলরেখার উপর ভয়টা আরো দূর হয়। যত বেশি প্রবলেম সলভ করবে তত বেশি তোমাদের ল্যাঙ্গুয়েজটা সহজ মনে হবে, তত বেশি মনে হবে না সরলরেখাটাও জিনিসটাও ইজি। আর তুমি যদিও বেশি প্র্যাকটিস না করো, ম্যাথগুলোকে নিয়ে বেশি চিন্তা না করো, তাহলে তোমার সরলরেখার ল্যাঙ্গুয়েজগুলো দেখে তোমার ভয় লাগবে। আরে কি বলতে চাইছে, কারণ কি আমার মানে কাছে পার্সোনালি যেটা মনে হয় সরলরেখার ক্ষেত্রে যে বাংলা বইগুলোতে, আমি যখন ভার্সিটিতে ওঠার পরে ইংলিশ বইগুলো
যখন পড়া শুরু করি তখন দেখলাম যে কিনা ওইখানে ল্যাঙ্গুয়েজটা আসলে পড়ে বুঝতে পারি, বাট বাংলার মধ্যে আমার কাছে মনে হচ্ছে একটু কঠিন করে লেখা জিনিসগুলো, কঠিন ভাবে বলে, মানে ও এক একজন নিজেরে খুব বড় ব্যাকরণবিদ মনে করে মনে হয় বা অন্য কিছু ভাষাবিদ, তো একটু কঠিন ভাবে লেখে। তো প্রথম স্টুডেন্টদের জন্য একটু সমস্যা হয়, যে যারা স্পেশালি যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তাদের জন্য। সেকেন্ড ইয়ারে উঠতে উঠতে ততদিন তো সরল লেখার ল্যাঙ্গুয়েজ গুলোর সাথে অনেকটাই পরিচিত হয়ে যায়, কারণ বৃত্ত করে, কনিক্স পড়ে, তো সব জায়গায় বেসিক্যালি একই জ্যামিতি, তো ওগুলো আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে তোমরা। তো আজকে আর কারো কোনো প্রশ্ন আছে ক্লাস নিয়ে? স্যার আমার একটা কোশ্চেন ছিল এর আগের ক্লাসে। হ্যাঁ বলো। স্যার ওই ওখানে বুঝেছিলাম যে এক্স বাই আচ্ছা, এ কি question প্লাস বলো? মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল টু 1, প্লাস মাইনাসটা কখন হবে এটা বুঝিনি। এক্স বাই এ মাঝখানে প্লাস, আচ্ছা ঠিক আছে, ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। আচ্ছা এই প্লাস মাইনাসটা আমি Y by তখন দিব A। যখন আমাকে বলবে, হ্যাঁ আচ্ছা ওয়াই বাই বি, হ্যাঁ ওয়াই বাই এ ছিল। আচ্ছা প্লাস মাইনাস দেওয়ার কারণটা আগে বলি। ওই কোশ্চেনের মধ্যে বলা ছিল সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে সমান সংখ্যক মানে সমমানের অংশ ছেদ করে, ঠিক আছে? ধরো সরলরেখাটা যদি এরকম যায়, তার মানে এক্স অক্ষর সাথে যদি সে এ পরিমাণ অংশ ছেদ করে, তাহলে ওয়াই অক্ষের সাথে কি পরিমাণ অংশ ছেদ করবে? এ পরিমাণ অংশ ছেদ করবে না? ওকে, এবার তুমি বলো সমমানের অংশ ছেদ করা মানে কি শুধু এ পরিমাণ অংশ ছেদ করা? ব্যাপারটা তো এমনও হইতে পারতো যে সে এক্স অক্ষের সাথে মাইনাস এ পরিমাণ অংশ ছেদ করছে এবং ওয়াই অক্ষের সাথেও মাইনাস এ পরিমাণ অংশ ছেদ করছে। আবার ব্যাপারটা এমনও হইতে পারতো যে সে এইভাবে সরলরেখাটা এইভাবে যাইতে পারতো না, তখন এক্স অক্ষের সাথে মাইনাস এ পরিমাণ অংশ ছেদ করছে, বাট ওয়াই অক্ষের সাথে প্লাস এ পরিমাণ অংশ ছেদ করছে। আবার ব্যাপারটা আরেকটা কেস হইতে পারতো না, এক্স এভাবে হইতে পারতো না, তাহলে এক্স অক্ষের সাথে কি হইতো? এক্স অক্ষের সাথে প্লাস এ পরিমাণ অংশ ছেদ করছে, আর ওয়াই অক্ষের সাথে মাইনাস এ পরিমাণ অংশ ছেদ করছে। তো এই চারটা কেসকে যদি তুমি কম্বাইন করো, তাহলে তুমি যেটা করতে পারবা, এই জন্য আমরা মাঝখানে একটা প্লাস মাইনাস দিয়ে দিই, বুঝতে পারছো? মাঝখানে কি করি? প্লাস মাইনাস দিয়ে দিই। কিন্তু যদি বলে যে সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে সমমানের ধনাত্মক অংশ ছেদ করছে, সমমানের ধনাত্মক অংশ ছেদ করা বলার মানেই হচ্ছে সরলরেখাটা বেসিক্যালি এইভাবেই গেছে, এর বাইরে অন্যভাবে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ সমমান এবং দুইজনই ধনাত্মক, সেটা হইতে হইলে সরলরেখাটাকে ঠিক প্রথম কোয়াড্রেন্টকে ছেদ করেই যাইতে হবে। তার মানে এক্স অক্ষ থেকে প্লাস এ পরিমাণ অংশ ছেদ করছে, ওয়াই অক্ষ থেকে প্লাস এ পরিমাণ অংশ ছেদ করছে। এটা হওয়া ছাড়া আর কোনো কেসে তখন কিন্তু আমরা শুধুমাত্র ভিতরে প্লাস দিতাম, বুঝতে পারছো? যেহেতু বলছিল আমার কোশ্চেনের মধ্যে বলা হয়েছিল একটা কোশ্চেনে যে সমমানের অংশ ছেদ করছে, সমমানের বলতে তো আসলে এমন হইতে পারে যে এক্স অক্ষকে বাম পাশ থেকে কাট করছে আর ওয়াই অক্ষ থেকে নিচ থেকে কাট করছে, দুইটাই মাইনাস মাইনাস, অথবা একটা প্লাস একটা মাইনাস, তো এটার জন্য আমরা ভিতরে প্লাস মাইনাস দেওয়া হয়, ঠিক আছে? এই ধরনের কোনো কথা যদি বলা থাকে তুমি কি করবা? মাঝখানে প্লাস মাইনাস দিবা। আর যদি সমমান বলছে তাই আমরা এক্স এর নিচেও এ দিছি, ওয়াই এর নিচেও এ দিছি, ঠিক আছে? তো এটা ছিল প্রবাবলি লাস্ট ক্লাসে একটা ম্যাথের প্রবলেম। আর কোনো কোশ্চেন আছে কারো? আগে তুমি ক্লিয়ার হইছো? জি স্যার বুঝছি। ওকে, তো আজকে তাহলে এই পর্যন্তই ক্লাসটা রাখি, ঠিক আছে? সবাই ভালো থেকো তাহলে।